দেখ 4 নম্বর অঙ্কটা কি বলেছে, বলছে ফর্ম দা ফলোইং ইনফরমেশন কম্পিউট গ্যাপ। দেখ কি বলছে, গ্যাপ গ্রস অ্যানুয়াল ভ্যালু, গ্যাপ বের করতে পারে। সিম্পল লিখেই করতে পারবি, অসুবিধা নেই। আমি একটু তোদের সামনে করাচ্ছি। অফ দ্য হাউসেস ওন্ড বাই মিস্টার এস ভৌমিক, ঠিক আছে তো? কি বললাম বুঝতে পারলি তো? তোকে কি বের করতে বলেছে? তোকে গ্যাপ বের করতে বলেছে। তোকে গ্যাপ বের করতে বলেছে, কি বুঝতে পারলি তো? গ্যাপ কার? এস ভৌমিক। কটা বাড়ি বলেছে? দুটো বাড়ি, একটা হাউস 1 একটা হাউস 2। সুন্দর কথা, হাউস প্রপার্টি না, ভাইটাল কথা, এটা তোরা 12এও বলেছিলাম বারবার করে। হাউস প্রপার্টির অঙ্ক করতে গেলে না, এখন তো স্যালারি করছি না, হাউস প্রপার্টি করছি, হাউস প্রপার্টির কথাই বলি। হাউস প্রপার্টি করতে গেলে না তোকে দেখতে হয় বাড়িটা কোন শহর, এটা ভেরি ভেরি ভাইটাল। কোন শহরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি বললাম বুঝতে পারলি তো? হাউস প্রপার্টি যখন অঙ্ক করবি তোকে দেখতে হবে কোন শহরে। যেমন আগে যে অঙ্কগুলো বললাম ওখানে শহর সেইভাবে মেনশন করা নেই। যদি শহর মেনশন করে দেয় তোকে দেখবি কোন শহরে বাড়ি দিয়েছে। ট্যাক্সে একটা মেট্রো সিটি বলে একটা কথা হয়, জানিস তো মেট্রো সিটি? জানি আমি মেট্রো সিটি কি আছে? মেট্রো সিটি, মেট্রো সিটি হয় আমাদের কে এম ডি সি। কে এম ডি সি কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই, ঠিক আছে? এই 4টে সিটিতে যদি বাড়ি হয় তখন তোমার কি ক্যালকুলেট করতে হয়? গ্রস মিউনিসিপাল ভ্যালু। মনে নেই, মনে করাচ্ছি, সব 12-এ করা, সব 12-এ করা, সব 12-এ করিয়েছি, সব 12-এ করিয়েছি, রিয়েলি বলছি, সব 12-এ করিয়েছি, ঠিক আছে? এই অঙ্ক তো 12-এ দিলে তো মানে এমনিই পেয়ে যাবে ওরা। 12-এ আরো একটু লেন্দি আসে, ঠিক আছে তো? 12-এ তোরাও সব করে দিলে, পরীক্ষা দিলি কি করে, ঠিক আছে তো? তোরাও সব করেছিলি। তাহলে কি বললাম? মেট্রো সিটি, মেট্রো সিটিতে বাড়ি হলে তাহলে আমার কোন মিউনিসিপাল লাগবে, ভালো করে শুনবি, গ্রস মিউনিসিপাল ভ্যালু লাগে, ঠিক আছে তো? স্যার যদি মেট্রো সিটি না হয় তখন নেট লাগে, নেট মিউনিসিপাল ভ্যালু। তাহলে এটা কোন? কলকাতা, প্রথম বাড়িটা কোথায়? কলকাতা, তাহলে কোন মিউনিসিপাল লাগবে? গ্রস। তাহলে খোঁজ। আর তাও দেখ, আমি দেখ নোটটাও দেখিয়ে দিই, নোটে তুই বলি স্যার নোটে একটু দাগ দিয়ে নি, কোন লাইনটা বললেন আপনি, এগুলো করতে কথা দাগ দিয়ে নে। কত নম্বর পেজ বলতো এখানে? 141 পাতা, নিচের দিকে আয়। 141 পাতা নিচের দিকে আসবে, এই যে নোটের বি নম্বর পয়েন্টে থাকবি, সব না, যেইটুক যেইটুক বলো সেইটুক থাকবি। বি নম্বর পয়েন্টে কি লেখা আছে? ইফ দ্য হাউস সিচুয়েটেড ইন কেএমডিসি, বলছে যদি তোমার বাড়িটা কোথায় সিচুয়েটেড হয়? কেএমডিসি মানে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই। দেন ফর ক্যালকুলেটিং গ্রস মিউনিসিপাল ভ্যালু, তখন কোন ভ্যালু ক্যালকুলেট করতে হয়? গ্রস। ইজ টু বি টেকেন ইনটু কনসিডারেশন বাট ইন কেস অফ আদার সিটি, অন্য সিটিতে হলে নেট মিউনিসিপাল ভ্যালু। দেখ যেটা বললাম সেটাই লেখা আছে, কি বললাম বুঝতে পারলি তো? বলে স্যার এত বড় লেখা পড়তে পারবো না, তাহলে তোদের জন্য ছোট করে দিয়েছি। দেখ কেএমডিসি, কেএমডিসি মানে মেট্রো সিটি, কেএমডিসি মেট্রো সিটি, গ্রস মিউনিসিপাল ভ্যালু, আদার সিটি নেট, এইটুকু তো দেখতে পারবি, শর্টে করে দিয়েছি, ঠিক আছে? মেট্রো সিটি হলে গ্রস মিউনিসিপাল ভ্যালু। এইগুলো দেখ তুই অঙ্ক করতে গেলে এইভাবে ভুলে গেছিস। স্যার অঙ্ক করছিলাম, মনে তো ছিল, বাট অঙ্ক করার সময় মাথায় ছিল না, খেয়াল করিনি। এইগুলো করলে হবে না, ঠিক আছে তো? মাথায় রাখতে হবে। মেট্রো সিটিতে হলে গ্রস মিউনিসিপাল ভ্যালু, আর আদার সিটিতে হলে নেট মিউনিসিপাল ভ্যালু। এবার অঙ্কে আসি। দেখ 3 নম্বর অঙ্কটা, তাই তো? তাহলে প্রথম বাড়িটা, সরি 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 4 নম্বর অঙ্কটা, প্রথম বাড়িটা কলকাতা, তাই তো? কলকাতা, তাহলে কোন ভ্যালু লাগবে? গ্রস লাগবে। কিন্তু তোকে কোশ্চেনে কি দিয়েছে? নেট। সব সিস্টেম আমি তোকে এখন মুখে বলে দিতে পারি, কিন্তু আমি তোকে টেকনিক্যালি ব্যাপারটা দেখাচ্ছি। নেট দিয়ে দিয়েছে, কিন্তু আমার দরকার কোনটা? গ্রস। নেট থেকে গ্রসে যেতে হবে, তাই তো? দেখি কি কি করে করব। আমি তো এখনই বলে দিতে পারি, নেট থেকে গ্রসে যেতে গেলে 10/9 মাল্টিপ্লাই করতে হয়। এখন হয়তো তাহলে মুখস্থ করতে হবে? দেখ না, ব্যাপারটা সব লেখা আছে, সব বুঝিয়ে দিচ্ছি। কিন্তু এটা মনে রাখবি 10/9 মাল্টিপ্লাই করতে। সুন্দর করে লিখে দিয়েছি, দেখ এই দেখ, তার ওই যে যেটা বোঝালাম তার নিচে একটা চার্ট দিয়েছিলাম, দেখ চার্ট দিয়েছিলাম, দেখ কি লেখা ছিল? এই যে ক্যালকুলেশন অফ নেট মিউনিসিপাল ভ্যালু ফ্রম গ্রস মিউনিসিপাল ভ্যালু। গ্রস থেকে তুমি কি করে নেট ক্যালকুলেট করবে, কি বললাম বল? গ্রস থেকে কি করে নেট ক্যালকুলেট করবে? আমাকে কোশ্চেনে নেট দিয়ে দিয়েছে, তোকে বের করতে হবে গ্রস। আরে নেট থেকে গ্রস করি বা গ্রস থেকে নেট, ফরম্যাটটা দেখ থাকবে। দেখ কি লেখা আছে প্রথমে, দেখ ভালো করে দেখ, গ্রস, গ্রস মিউনিসিপাল ভ্যালু লিখে দিয়েছে, ঠিক আছে তো? তার থেকে দেখ বইয়ের দিকে, দেখ বইয়ের দিকে দেখা, লেস কি লেখা আছে? লেস কি লেখা আছে অত কিছু পড়তে হবে না, 10% মাইনাস করা আছে, ব্যাস অত দেখতে হবে না লেস কি লেখা আছে। আরে লেস লেখা আছে, একটা ডিডাকশন লেখা আছে, লেস ডিডাকশন লেখা আছে, ডিডাকশন অন অ্যাকাউন্ট রিপেয়ার্স এন্ড কালেকশন চার্জ, সব লেখা আছে। এত কিছু তো মাথার মধ্যে রাখতে হবে, প্রেশার দিতে হবে না। ধর সাপোজ ধর গ্রস, আমি তোকে বলছি তোদের বোঝার জন্য বলছি, ধর গ্রস লেখা আছে 10,000 টাকা, সাপোজ তোদের বুঝি বুঝি করাচ্ছি, ঠিক আছে তো? গ্রস ধর লেখা আছে কত? 10,000 টাকা।
সাপোজ ধর গ্রস লেখা আছে 10,000 টাকা, ধর গ্রস লেখা আছে, এখানে লিখছি জিএমবি, গ্রস লেখা আছে 10,000 টাকা, কি বলবো এর থেকে কি বাদ দিতে হয়? 10%। কোনো চিন্তা নেই, কোনো সমস্যাও নেই। 10%, 10,000 10% কত হয়? 1,000 টাকা। 10 থেকে 1,000 বাদ দিলে কত হলো? 9,000 টাকা। বোঝা গেল? ওখানে কি লেখা আছে পড়ছি না, দেখ আমি যেটা বলছি এটাই লেখা আছে, মাইনাস ওর থেকে মাইনাস করতে ওয়াটার অ্যান্ড সিওয়ারেজ ট্যাক্সেস। ম্যাক্সিমাম অঙ্কে থাকেই নাই পয়েন্ট, তোকে বলেছি থাকে কি হয়, থাকলে কি করতে হয়? ওয়াটার অ্যান্ড সিওয়ারেজ ট্যাক্সেস। সাপোজ ধর তোর পরীক্ষার কোশ্চেনে ওয়াটার অ্যান্ড সিওয়ারেজ ট্যাক্স কত দিয়ে জানিস? 5%। মনে করছি 5% দিয়েছে। কত পার্সেন্ট দিয়েছে? 5%। এবার ধর কোনো কোশ্চেন এরকম থাকতে পারে ওয়াটার 2, সিওয়ারেজ 3, 2, 3, 5, না 5% দিয়েছে, 5%। তাহলে স্যার তাহলে এটার ভ্যালুটা কি করে বের করবো? আচ্ছা যদি তোকে ওয়াটার আর সিওয়ারেজ ট্যাক্স 500 টাকা বলে দেয়, তো ডাইরেক্ট 500 টাকা লিখে দিবি, তো সমস্যা নেই। টাকা যদি না বলে তখন কি করে করতে হয়? এই যে 5% কি করে করবো জানিস তো? এটাকে আফটার করতে হবে, হ্যাঁ আফটার, মনে রাখবি। 9,000/105 ইন্টু 5, এটা হচ্ছে নিয়ম। দেখ ওখানে লেখা আছে, ফরম্যাটটা ভালো করে দেখ, সুন্দর করে ফরম্যাট দেখ, বুঝে যাবি। দেখ এটাই লেখা আছে, কি লেখা আছে দেখ, কি লেখা আছে? ওয়াটার অ্যান্ড সিওয়ারেজ ট্যাক্স কি লেখা আছে? দেখ লেখা আছে একটা ভ্যালু, ভি মানে ভ্যালু, কোন ভ্যালুটা? ওই 9,000 ইন্টু পার্সেন্টেজ অফ ওয়াটার অ্যান্ড সিওয়ারেজ ট্যাক্স মানে 5%, ডিভাইড বাই কি লেখা আছে? 100+5 না 105। বুঝতে পারলি ব্যাপারটা কি বলতে চাইলাম? এটা কিন্তু মনে রাখবি, অত কিছু তোকে মাথা খাটাতে হবে না, এত কিছু নিয়মও করতে হবে না, যেহেতু বললাম এইটুকু দেখলেই হবে। তো ওয়াটার অ্যান্ড সিওয়ারেজ ট্যাক্স 5% দিয়ে, তাহলে 9,000 উপর 5/105 হয়ে গেল, একটা ভ্যালু বেরোবে, এটা ভ্যালু বেরোবে তো। করে যেটা বেরোবে তাকে বলা হয় নেট মিউনিসিপাল ভ্যালু। দেখ তাই লিখেছে, দেখ কি লিখেছে এটা, নেট মিউনিসিপাল ভ্যালু। ঠিক আছে, যেটা বেরোলো তাকে বলা হয় কি? নেট মিউনিসিপাল ভ্যালু। কত বেরিয়েছিল বলতো? 9,000 ইন্টু 5/105 করে 428.5। যাই হোক কিছু একটা বেরিয়েছিল, তো এই জন্য লিখলাম না কিছু। 429। 429, তাহলে কত হলো? 9,429। বুঝতে পারলি তো? 5/105টা হলো ডবল আফটার করলে তো হ্যাঁ তুই ইয়ে করলি কেন? মাইনাস করতে হবে তো, প্লাস করলি কেন? প্লাস কম করবে এখন, আমি শুধু এইটা বললাম। ও আচ্ছা আচ্ছা, সরি আমি করেছি। 9,000 থেকে 429 বাদ দেবো। 857। 2,571, ঠিক আছে তো? এর সাথে বাই এরপরে কি করতে হবে? এর সঙ্গে একটা 19 যোগ করতে হয়, ঠিক আছে? কেন? 19 যোগ করতে হবে, কত হচ্ছে? 952। 8,571 যোগ 952 কত হচ্ছে? 9,523। এটা হচ্ছে তোর গ্রস মিউনিসিপাল ভ্যালু। নিয়মটা হচ্ছে কি দেখতে পাচ্ছিস? নিয়মটা কি দেখতে পারবি? ধর তোকে পরীক্ষায় গ্রস মিউনিসিপাল দিয়ে দিয়েছে একটা টাকা, তার থেকে তোকে 10% বাদ দিতে হচ্ছে। এটা রুল, একটা রুল তৈরি করা আছে, ঠিক আছে? গভর্নমেন্টের রুল, ঠিক আছে তো? যেটা বেরোলো 9,000 টাকা বেরোলো, 9,000 টাকা বেরিয়ে গেল। এইবার জেনারেলি 9,000 টাকা নেট হয়ে যায়, জানিস তো? এটা নেট হয়ে যায়। কখন নেট হয় এটা? যদি ওয়াটার ট্যাক্স না থাকে। ম্যাক্সিমাম অঙ্কে 9,000 টাকাই নেট হবে, ম্যাক্সিমাম অঙ্কে 99.99% এটাই হবে, কিন্তু ওয়াটার ট্যাক্স থাকে না। যদি থাকে তো ওয়াটার ট্যাক্স মাইনাস হবে, বুঝতে পারলি তো? ওই 9,000 থেকে ওয়াটার ট্যাক্স মাইনাস করে যেটা বেরোবে তাকে বলা হয় নেট মিউনিসিপাল ভ্যালু, ঠিক আছে তো? এবার বাড়িটা কোথায় আছে? যদি বাড়িটা নেট কখন করব? নেটই করব যদি বাড়িটা মেট্রো সিটি থাকে, তখন 1/9 যোগ করবো, ঠিক আছে তো? এটা তো এত অব্দি বললাম, এত মনে রাখতে হবে। বেসিক্যালি বুঝতে পারলি এত অব্দি মানে কি নিয়ম? এটা হচ্ছে ফরম্যাট, এটা হচ্ছে গভর্নমেন্ট ইনকাম ট্যাক্সের যে রুল, এই রুলে এটা বলা আছে। কি বললাম বুঝতে পারলি? রুলে কি বলা আছে? গ্রস কি করে বের করবে, নেট কি করে, এটা রুল বলা আছে, ঠিক আছে তো? কিন্তু এই অঙ্কটা যদি আমি তোকে একটু ধরে ধরে বলি, ব্যাপারটা বুঝবি কিন্তু, ঠিক আছে তো? ওরা তোকে কোশ্চেনে কি বলেছে বল? নেট মিউনিসিপাল ভ্যালু কত বলেছে বল অঙ্কে? হ্যাঁ হ্যাঁ, ফার্স্ট হাউস 72, সেকেন্ডটা ওটাই বলে না, ফার্স্ট হাউস 72,000 টাকা বলেছে, 72। কিন্তু বাড়িটা তো মেট্রো সিটিতে, মেট্রো সিটি হলে কি বের করতে? গ্রস বের করতে হবে। তাহলে তুই দেখ এই দিক তাকা, তোকে কোনটা বলে দিয়েছে মনে কর না। আচ্ছা এখানে কি ওয়াটার ট্যাক্স বলেছে ওকে? নেই, ওয়াটার ট্যাক্স নেই, তাহলে আমি কিছুক্ষণের জন্য ওয়াটার ট্যাক্সটা কাটি। নেই তো, ওয়াটার ট্যাক্স নেই, তাই তো? দেখ তুই নিজেও বলতে পারবি, এসব মুছে দিলাম এগুলো, তাহলে বোঝানোর জন্য বলছি। তাহলে গ্রস থেকে 10% বাদ দিলে কি হয়? নেট মিউনিসিপাল ভ্যালু।
নেট মিউচুয়াল কত বলেছে, টাকাটা কত বলেছে? 72,000 টাকা। 72,000 টাকা। তাহলে এটা বলেছে 72,000 টাকা। ছোটবেলায় যে অঙ্ক করতে সেই অঙ্কের নিয়ম, ছোটবেলার অঙ্কের নিয়ম। এটা 72,000 টাকা। তাহলে এটা কত জানিস তো? আমরা 10% কার উপর চাপিয়েছি? গ্রসের উপর। হ্যাঁ। তাহলে যার উপর চাপাই তাকে কি বলে? ছোটবেলার অঙ্ক নিয়মে বলছে। হ্যাঁ। 100, 80,000 এটা 10, তাহলে এটা কত? 90 না? হুম। তাহলে 72,000 যদি 90 হয় তাহলে 100 কত? 80,000। বুঝতে পারলি? নিয়ম বুঝেছিস কি বললাম? এটা হচ্ছে নিয়ম, এটা হচ্ছে রুল, বুঝতে পারলি? আর এই জন্য আমি কি বললাম, দেখ আমি এই জন্য নিয়ম লিখে রেখেছি এখানটায়। স্টুডেন্ট যদি বুঝতে অসুবিধা হয় না, দেখ কি লিখেছি। ধরো তোমার পরীক্ষায় নেট দিয়ে দিয়েছে, নেট দেখ লেখা আছে। নেট দিয়ে দিয়ে নেট থেকে তুমি কি করে গ্রস বের করবে? দেখ লেখা ছিল কি, নেটের সাথে 10/9 গুণ করলেই গ্রস বেরিয়ে যাবে। তাহলে কি বলে মনে রাখতে হবে না এগুলো? এইগুলো তুই অঙ্ক করার সময় তুই বারবার করে করে দেখবি না। নেট থেকে গ্রস কি করে বের করবো? নেটের সাথে কি করবো? 10/9 গুণ করবো। আর গ্রস কি করে? 9/10। এবার কি কখনো ভুলে গেছেন 10/9 বা 9/10 কখন হবে? বড় ভ্যালু কোনটা হয়? গ্রস হয় না নেট হয়? গ্রস। যখন তুই গ্রস বের করবি তখন 10/9, হ্যাঁ। আর যখন নেট করবি তখন 9/10, উল্টে দিবি। কোনো ব্যাপার নেই, এগুলো সব করেছিস, জানিস। আমার কথাটা বুঝতে পারলি? এর কোনো চিন্তা নেই। এটা জাস্ট আমি তোকে বোঝানোর জন্য বললাম, ঠিক আছে তো? এইগুলো এত কিছু ভাবো না। প্রথম দিন মানে প্রথম একটু বুঝতে হয়। তারপর তুই নরমালি করতে পারবো। আচ্ছা, কটা বাড়ি বল ছিল এখানে অঙ্কে? H1, H2। হেডিং কি? হেডিং কিছু লিখতে হবে না, এখন তুই নরমালি অঙ্ক কর। যখন আমাদের পরীক্ষায় যে অঙ্কগুলো আসে মেন অঙ্কের হেডিং লিখে দেবো, ঠিক আছে? হেডিং লেখা কোনো ব্যাপার না, কি বের করছি সেটাই লিখতে হয়। লিখতে হয় কম্পিটিশন অফ গ্রস অ্যানুয়াল ভ্যালু, ঠিক আছে? ওই হেডিং কোনো ব্যাপার না, হেডিং শিখিয়ে দেবো পরে সব। তো প্রথমে কি লিখবো? দুটো বাড়ি কোন শহরে আছে? মেট্রো শহর একই না? কলকাতা দিল্লি বাদ দে, মেট্রো শহর, হ্যাঁ মেট্রো শহর। মেট্রো শহর, তাহলে কি লিখবো এখানটায়? প্রথমে লিখবো গ্রস মিউনিসিপাল। কেন বুঝলি গ্রস কেন লিখলাম? কেন গ্রস লিখলাম? মেট্রো শহর বলে। তাহলে গ্রস মিউনিসিপাল ভ্যালু। প্রথমে লিখবো H1। H1 এই মাত্র বললাম, দেখ। আচ্ছা, আমরা কি ওইভাবে রাগ করে করে দেখাবো নাকি? এত টাইম আছে নাকি পরীক্ষায়? 72,000 ইন্টু কত বলবো? 10/9। কোনো ডাউট থাকলে বলবি কিন্তু। কত হলো? 80,000 টাকা। সেকেন্ড বাড়িটা কত ছিল? 81। 81,000 ইন্টু 10/9। তাহলে কি বললাম? কিরে কি বললাম? নেট দিয়ে দিলে কি করে গ্রস করবো? নেটের সাথে কি করলে গ্রস হয়? 10/9 মাল্টিপ্লাই করবো। আরে পরের দিন ভুলে গেলে তো চলবে না এটা। বুঝতে পারলি না? বা পাশে বন্ধুকে জিজ্ঞাসা করে, বন্ধু বল না নেট দিয়ে গ্রস কি করে করবো? এরকম করতে হবে না তোকে। 90,000 টাকা হয়ে গেল। 80 আর 90। হ্যাঁ বল, 80 একটা 90। এবার তোদের পুরোনো খাতা তো আছেই, মানে মনে করলাম তো। এবার তুই পুরোনো খাতা যদি থাকে বাড়িতে, হাউস ওয়ার্ল্ড দেখবি, একটু বের করে দেখবি। আমার কাছে তো সব করেছি অঙ্কগুলো, একবার চোখ বলে বেরিয়ে যাবে। ফেয়ার রেন্ট কত ছিল? আর যদি খাতা নাও থাকে কোনো অসুবিধা নেই। আমার তো পুরো এই মানে হাউস ওয়ার্ল্ডে যে ভিডিও প্রথম 8টা ক্লাস পুরো ক্লাস 12 এর ক্লাস। পুরো প্রথম 8টা ক্লাস 12 এর আছে। তারপর 9 নম্বর ক্লাস থেকে গ্র্যাজুয়েশন আরম্ভ করেছি। মানে প্রতি বছর যত বছর দিয়ে তোর 11-12 এ কস্ট ট্যাক্সে হাউস ওয়ার্ল্ডই এসছে। আগে গ্র্যাজুয়েশন যারা পড়ে ওকে আগে প্রথম 8টা ক্লাস আমি করাই। প্রথম 8টা ক্লাস আগে আমি এইচএস এর অঙ্কগুলো করাই। তারপর ওটা করার পর নিজেরাই বুঝে যায় অঙ্ক। মানে একটা আইডিয়া হয়ে যায়। অত বলতে হয় না। আচ্ছা দেখ, হয়ে গেল তো? তারপর দেখি কোশ্চেনটা পড়ি। আচ্ছা, ফেয়ার রেন্ট কত কত বলেছিল? 1,05,000 আর 1,05,000, দুটোতেই 1,05,000 ছিল। 1,05,000, 1,05,000, ঠিক আছে? রাহুল লেখ। তো তুমি বড় কোনটা? 1,05,000, 1,05,000 হয়ে গেল। নিচে লিখবো কি? স্ট্যান্ডার্ড রেন্ট। যা বুঝতে পারলি তো মিউনিসিপাল মানে এমনি তোর, তুই যখন 12 এ পড়তি তখন তোকে থিওরি পড়তে হতো মিউনিসিপাল কাকে বলে। ছিল কষ্ট ছিল নাকি তোর? ছিল তো কষ্ট? অবভিয়াসলি ব্যাপার না। কারোর থাকে কারোর থাকে না। অবভিয়াসলি আবার কি আছে? আচ্ছা, মিউনিসিপাল ভ্যালু। মিউনিসিপাল ভ্যালু কি? আজকে ধর তুই যেই বাড়িতে বসবাস করছিস, তোর বাড়ির একটা ভ্যালুয়েশন আছে তো? এটা কে ঠিক করে? মিউনিসিপাল ঠিক করে। ফেয়ার রেন্ট মানে তোর, কারণ এগুলো তোর মানে জানতে হবে। অনেকে নাম ধর ফেয়ার রেন্ট লিখে দিল না। ফেয়ার রেন্ট মানে কি? তোর এরিয়ায় তোর লোকালিটিতে বলবে, একটা কথা বলবে, সেম লোকালিটি বলে একটা কথা ইউজ করা হবে। সেম লোকালিটিতে বাড়ি ভাড়া কত? আজকে ধর তোমার পাড়া অজয়নগর, ধর আমার বাড়ির ভাড়া ধর 5,000 টাকা। তাহলে এই এরিয়ায় এইরকম বাড়ির ভাড়া 5,000 টাকায় চলছে। এটাকে ফেয়ার রেন্ট বলে। স্ট্যান্ডার্ড রেন্ট মানে কি?
রেন্ট কন্ট্রোল অ্যাক্ট হয় বলে একটা হয়, রেন্ট কন্ট্রোল অ্যাক্ট। সেই অ্যাক্ট বলে দেয় যে এর বেশি তুমি কখনো ভাড়া হতে পারবে না। তুই যা তা ভাড়া নিতে পারবি না, যাকে মানে বুঝতে পারলি, বাড়ি মানে ভাড়াটিয়াকে যা তা ভাড়া নিতে পারবি না। একটা আইন আছে যে এর বেশি তুমি ভাড়া নিতে পারবে না। এটা স্ট্যান্ডার্ড রেট, ঠিক আছে তো? আর এগুলো কেন বলে দেয় কখনো যদি কেউ জিজ্ঞাসা করে, তুই বলতে পারবি যে জিনিসটা কি। হয়তো তোর এই লেভেলে হয়তো গ্র্যাজুয়েশনে তো কেউ জিজ্ঞাসা করবে না, মানে বুঝতে পারলি তো, কিন্তু কনসেপ্টটা তুই জেনে রাখা দরকার। স্ট্যান্ডার্ড রেট কত বলছে বলতো টাকাটা? 1,00,000 আর 10। 1,00,000 আর 1,10,000। দুটোর মধ্যে ছোট কোনটা? 1,05,000, সরি 1,00,000 আর 1,05,000। এটাকে কি লিখবো? স্টেপ 1। আমি শর্টে লিখলাম, বুঝতে পারলি তো, আরিয়ার। শর্টে লিখলাম আরিয়ার, ঠিক আছে তো? শর্টে লিখলাম আরিয়ার। পরীক্ষার হলে এখন তুই লেখা প্র্যাকটিস করবি, বেটার হবে। লেখা প্র্যাকটিস করবি। আমি আগে লেখাতাম না, বাট আমি এবছর দিয়ে লেখানো ধরলাম এটা, ঠিক আছে তো? ঠিক আছে, এবছর 12 থেকে ফার্স্ট ধরলাম এটা। কি লিখবো জানিস ব্যাকেটে একটা কথা? কি জানিস লিখবো? এই আরিয়ারটা কি করে বেরোলো? কি করে বেরোলো? কি এক কথা লিখবো? লিখবো মিউনিসিপাল ভ্যালু আর ফেয়ার রেট। কি বললো? লেখ ও Whichever is whichever is higher, এটা লিখে দেবো। হ্যাঁ, হ্যাঁ। higher. লেখ মিউনিসিপাল ভ্যালু, 1 মিনিট দ্বারা। লেখ মিউনিসিপাল ভ্যালু or fair rent, whichever is higher, whichever is higher, তাই তো হয়, তাই তো বলেছিলাম, whichever is higher but subject to maximum of standard rate। লেখ। তাহলে এই লাইনটা লেখার মানে কি? পাশের জনটা দেখে টুকিনি, আমি জানি, বুঝতে পারলি তো? এইগুলো লিখবি, সাবজেক্ট টু but subject to maximum of standard rate। তোরা লিখবি, হয়তো আমার যে পুরোনো ক্লাস মানে ক্লাসগুলো যে আরো অনেক অঙ্ক আছে না রেকর্ড করা, হয়তো এই কথাটা লেখা নেই আরিয়ারের প্যাকেটে, বাকি সব লেখা আছে। এগুলো তোরা লেখা প্র্যাকটিস করবি, আচ্ছা। ঠিক আছে? লেখাটা প্র্যাকটিস করবি, তাতে কি হয়? এটা না লিখলে হয়তো অনেকে লিখবেও না। লিখলে কি একটা তোর ইমপ্রেশনটা ভালো তৈরি হবে, ঠিক আছে তো? আরিয়ার হয়ে গেল স্টেপ 1। এবার স্টেপ 2 লেখ। সবসময় অ্যানুয়াল রেন্ট লিখবো, সবসময়ের জন্য অ্যানুয়াল রেন্টই লিখবো। এবার দেখ অ্যানুয়াল রেন্ট কি বলেছে, নাও বলতে পারে অঙ্কে। কি বলেছে? অ্যানুয়াল রেন্ট বলেছে। দেখ ওরা দেখ রেন্ট রিসিভ বলেছে। দেখ আগের যে অঙ্কগুলো করলাম তখন অঙ্কে রেন্ট রিসিভ বলছিল। রেন্ট রিসিভ মানে কি? কনসেপ্ট ক্লিয়ার করে। রেন্ট রিসিভ মানে কি? আজকে আমি ভাড়াটিয়ার কাছ থেকে কত টাকা ভাড়া পেয়েছি, বুঝিস না? রেন্ট রিসিভ মানে কি? কত টাকা ভাড়া পেয়েছি। তো বল এখানে রেন্ট রিসিভ কত বলছে? প্রথম বাড়িতে 90,000 টাকা। ভ্যাকেন্ট ক মাস বলেছে? 1 মাস। তাহলে তুই ক মাসে ভাড়া পেয়েছিস? 12/11 হয়তো। 12/11 হবে। রেন্ট রিসিপ্ট বলে 90,000 into 12/11 আমার আস্তে আস্তে কথা বলিস না। লেখ অ্যানুয়াল রেন্ট, লেখ H1 এ লিখবি। H1 এ লিখবি 90,000। এই 90,000 টাকা কি বলেছে? কোশ্চেনটা পড়। রেন্ট দেখ বারবার বলছি, অঙ্কে যা সবার ভুল হয় গ্যাপ করতে গিয়ে ও রেন্ট রিসিপ্টে গিয়ে আটকে যায়, এখানেই ধরতে পারে না। বহু অঙ্ক দেখেছি তো, রেন্ট রিসিপ্টে গিয়ে আটকে যায়। তো রেন্ট রিসিপ্ট বলেছে, এখানে কি বলেছে? রেন্ট রিসিপ্ট। রেন্ট রিসিপ্ট মানে কি? তুই হাতে কত পেয়েছিস? আচ্ছা 90,000 টাকা পেয়েছি। ভ্যাকেন্ট ক মাস ছিল? 1 মাস। তাহলে ক মাসের ভাড়া পেয়েছিস? 11 90,000 বাই 11, তাহলে ইন্টু 12 হবে, হ্যাঁ কি না? অ্যানুয়াল মানে 12 তে কনভার্ট করো, ঠিক আছে? 90,000 12 বাই 11 কত? 94। হ্যাঁ 94,182, তাই তো? ওই বাড়িতে কোনো ভ্যাকেন্ট ছিল? ও মার। তার মধ্যে 10 H2 লিখবো কি? 90,000 বাই 10 ইন্টু 12, মানে 9,000 ইন্টু 12 1,08,000, তাই তো? এই দুটোর মধ্যে কি করতাম? এই দুটোর মধ্যে কি করতাম বল? বড় কোনটা? প্রথমটা 1,00,000, পরেরটা 1,08,000, তাই তো? তাহলে কি লিখবো এবার? স্টেপ 3, হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, তাই তো? হায়ার অফ স্টেপ 1 এন্ড স্টেপ 2, 1,00,000 আর 1,08,000।
থেকে মাইনাস কি করবো, লস ডিউ টু ভ্যাকেন্সি। লিখলাম বল লস ডিউ টু ভ্যাকেন্সি, তাহলে বল একদম সিম্পল ব্যাপার লস ডিউ টু ভ্যাকেন্সি করবো, ঠিক আছে তো। তো বল প্রথম বাড়ির অ্যানুয়াল রেন্ট কত ছিল, এই যে প্রথম বাড়ির অ্যানুয়াল রেন্ট এত টাকা ছিল, প্রথম বাড়ির রেন্ট কত ছিল, এত ছিল, এইগুলো মাইনাস করে দে, তাহলে তো বেরিয়ে গেল। দেখা যাবে না, দেখি কর। H1 লিখবি 98,182 মাইনাস 90,000 কত বলছে? কত হচ্ছে 8,182। H2 কর, কত করবি 1,08,000 মাইনাস 90,000 কত হচ্ছে 18,000। তাহলে 1 লাখ থেকে 8,182 বাদ দিলে কত হচ্ছে 91,818, আর ওটা কত হচ্ছে 90,000, শেষ। এটাকে বলা হয় গ্যাপ, বুঝা গেল তো, বুঝতে পারলি তো ওটা। এইগুলো আগে দেখ, মেনলি আমরা যে লক্ষ্য করেছি, দেখি যে যত বই আছে না, যত বই অ্যান্সার করেছে সব বইতে না গ্যাপ থেকে অঙ্ক স্টার্ট করেছে, প্রথমেই অ্যান্সার ওই গ্যাপ থেকে। আর এই গ্যাপটা কি করে বেড়েছে, এটা ওয়ার্কিংস করে দেখি, এটা আমি তো এত ডিটেলসে দেখালাম, এত ডিটেলসে দেখানো নেই, ডিটেলসে করবি, আমি ডিটেলসে করবি, ঠিক আছে, বোঝা গেল তো, বুঝতে পারিস তো অঙ্কটা। হ্যাঁ। সত্যি কি এরপরে কোন অঙ্কটা করবো, শোন, এই যে এই টাইপের অঙ্কগুলো তোকে দেখাই, বুঝিস তো, এই টাইপের অঙ্কগুলো, এইগুলোই হচ্ছে মানে শুনছিস তো, শুনিস কিন্তু এই জিনিসগুলোই না তোর সিলেবাসে ছিল না আগে। মানে তোর ক্লাস 12 এইগুলো ছিল না, এইটাই নতুন। আর প্রতিটা অঙ্কে তোর এটাই থাকবে, তাও বলে দিলাম, প্রতিটা অঙ্কে থাকবে, প্রতিটা অঙ্কে এটা থাকবে, বুঝিস তো, এটা জানিস না, কেউ জানে না, মানে তোরা কেউই জানিস না, তোরা কি করে জানবি, 12 তো ছিলই না, এই রুলটা ছিল, এটা তুই জানবি কি করে। ইন্টারেস্ট অন লোন, তো চ ইন্টারেস্ট অন লোনে একটু থিওরি পড়ি, এটা খুব জরুরি কিন্তু, মানে আমি বারবার বলছি, এইটা যদি ভালো করে জেনে যাস, যদি এটা জেনে যাস তাহলে ভালো করে শিখে গেছিস, আর কিছু নেই হাউস বডিতে, এইটাই মেন। দেখি আমাদের ইন্টারেস্ট অন লোনের রুল কি লেখা আছে, দেখছি আমি বলেইছি, পেজ সব বলে দেবো। আচ্ছা ডাইরেক্ট এমনি অঙ্কেই বলছি, এখানে কিছু সেইভাবে কিছু লেখা নেই, এই বলেছি অঙ্কের মধ্যে বলেছি ইন্টারেস্ট অন লোন, ঠিক আছে তো। দেখ প্রথমে বলছে ইন্টারেস্ট অন লোন, শুনবি টুকবি না। বাড়ি করার জন্য দেখবি আমরা অনেকেই বাড়ি করি, অনেকেই বাড়ি তৈরি করে, বা কেউ ফ্ল্যাট কেনে, বুঝতে পারলি তো, বাড়ি তৈরি করুক বা ফ্ল্যাট কিনুক বা বাড়িটা ভেঙে নতুন করে বাড়ি তৈরি করুক, বিভিন্ন কারণে মানুষ কি করে জানি ব্যাংকের থেকে লোন নেয়, তাই না, ব্যাংক বা বাইরে থেকে লোন নেয়। তো এই আন্ডার সেকশন 24B তে কি বলা আছে জানিস তো, আন্ডার সেকশন 24, ভালো করে শুনবে, আন্ডার সেকশন 24B তে ইন্টারেস্ট অন লোনের কথা বলা আছে। এই সেকশনে পরিষ্কারভাবে বলা হয়েছে, তুমি পি, সি আর আর এই তিনটে পারপাসে লোন নিলেই এই সেকশনে ছাড় পাবে, আর অন্য কোনো পারপাসে লোন নিলে ছাড় পাবে। কি বললাম, পি সি আর, পি ফর পারচেস, পি ফর পারচেস, অর্থাৎ বাড়ি কেনার জন্য লোন নিলে, বাড়ি বা ফ্ল্যাট কেনার জন্য লোন নিলে ছাড় পাবে। সি ফর কনস্ট্রাকশন, সি ফর কনস্ট্রাকশন, কনস্ট্রাকশন মানে বুঝিস তো, নতুন করে বাড়ি তৈরি করলি, কনস্ট্রাকশন করলি, ঠিক আছে তো। আর ফর রিপেয়ার্স, এই কটা পারপাসে লোন নিলেই ছাড় পাবে, আর কোনো পারপাস নেই। এখন যদি বলি স্যার ধরুন না বাড়িটা বন্ধক রেখে দিদির বিয়ে দিলাম, তুই পারে কোশ্চেনে থাকে, এরকম আছে, সিস্টার ম্যারেজ আছে অপশন লেখা,
কোশ্চেনেই আছে, আমার যে কোশ্চেন সেট করে দিয়েছি, সিস্টার ম্যারেজ ছাড় পাবে না, কারণ এর মধ্যে নেই তো লেখা। আচ্ছা তোকে তো এরকম কোশ্চেন দেবে, তো তুমি জানতে হবে না। তোকে ধর পরীক্ষায় 3টে বাড়ি দিল, 2টো বাড়ি দিল ধর কনস্ট্রাকশন, একটা বাড়ি দিল সিস্টার ম্যারেজ, দিতেই পারে, না দেওয়ার কি আছে এখানে? হাসাহাসির কিছু নেই না, পরীক্ষা দিতেই পারে, তুই যেটা হাসবি ভাববি সেটাই পরীক্ষায় দেবে। আচ্ছা শোন, তো কি বললাম, সিস্টার ম্যারেজ, বোনের বিয়ের জন্য লোন নিয়েছিস, বাড়ি বন্ধক রেখে লোন নিয়েছিস, নিতেই পারিস, ঠিক আছে? তো তো বলছে এই পারপাসে যদি কোনো লোন নাও তাহলে তুমি ছাড় পাবে না, ঠিক আছে? তো মাথায় রাখতে হবে, নিয়মটা মাথায় রাখতে হবে। কি পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যাবে? পারচেস, কনস্ট্রাকশন আর রিপেয়ার্স পারপাসে লোন নিলে ছাড় পাওয়া যাবে। তোরা তো মোটামুটি তোরা 12 এ পড়েছিস, এটা জানিস। বেসিক্যালি কত ধরনের, বেসিক্যালি বলছি দেখ, এছাড়াও হতে পারে। একটা হয় সেলফ অকুপাইড, নাম তো শুনেছিস? হ্যাঁ এই দেখ, আজকে ধর আমি যে বাড়িতে বসবাস করছি, এটা কিন্তু দেখ আমার বাড়িতে আমি বসবাস করছি, এটা কিন্তু সেলফ অকুপাইড। হ্যাঁ তার মানে কি, এই যে পুরো বাড়িটা তৈরি করেছি, বাড়িটা তৈরি করে আমি বসবাস করছি, তার মানে অর্থাৎ তোদেরও বাড়ি আছে, যে এই বাড়িতে তোরা পুরো বসবাস করছিস। বলে স্যার এরকম হতেই পারে, ধরুন না আমার 3 তলা বাড়ি আছে, আমি 1তলা 2তলা থাকছি, 3তলা ভাড়া দিচ্ছি, হতেই পারে, তা হওয়ার কি আছে, হতে তো পারে। আমি এমন একটা উদাহরণ তৈরি করলাম যে একটা পুরো বাড়ি তৈরি করা হয়েছে, না আমার বাড়িতে ভাড়া দেবো না, বাড়ি নষ্ট হবে, ভাড়া দেবো না, নিজস্ব। পুরো সেলফ অকুপাইড, নিচে ঘর, ঠিক আছে? আর একটা কি হয়, লেট আউট, হতে পারে, তো হতে পারে না। লেট আউট, লেট আউট মানে কি, পুরো বাড়ি তৈরি করে পুরো বাড়িটা ভাড়া দিয়ে দিলাম, পুরো বাড়ি ভাড়া দিয়ে দিলাম, মানে আমি থাকবো না এই বাড়িতে, পুরো বাড়ি ভাড়া দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে কি বললাম, একটা সেলফ অকুপাইড, একটা লেট আউট। কেন বললাম, এই পারপাসে আমি বলছি। দেখ, তুমি যদি কনস্ট্রাকশন, মন দিয়ে শুনবি কিন্তু, তুমি যদি কনস্ট্রাকশন পারপাসে লোন নাও, কি বললাম, তুমি যদি কনস্ট্রাকশন পারপাসে লোন নাও, সেলফ অকুপাইড বাড়ির জন্য ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যায়, ম্যাক্সিমাম। তোরাও পড়েছিলি, তোদের সময় এই সিলেবাস নিয়মটা ছিল, ঠিক আছে? তো তাহলে কনস্ট্রাকশন পারপাসে লোন নিলে কত টাকা ছাড় পাওয়া যায়? 2 লাখ টাকা। কোন বাড়ির জন্য? কনস্ট্রাকশন সেলফ অকুপাইড বাড়ির জন্য। লেট আউট বাড়ির জন্য কি, নো লিমিট, কোনো লিমিট নেই, যা খুশি নাও, আনলিমিটেড, আনলিমিটেড। এইগুলো তোর অঙ্ক করার সময় মনে রাখতে হবে। আগের বছর একটা স্টুডেন্টটা ভালো নাম্বার পেয়েছিল, ধর মোটামুটি 85 না 86 পেয়েছিল ট্যাক্সে। ও একটা ভুল করেছিল, নাহলে 90 ক্রস করে যেত। কি ভুল করেছিল জানতো? ও পরীক্ষার হল দিয়ে বেরিয়ে আমাকে ফোন করে বলেছিল আমি একটা ভুল করেছি। ও নিজেই বলেছে, আমি বলার আগেও বলেছি ভুল করেছি। ও ওখানে বাড়িটা ছিল সেলফ অকুপাইড বাড়ি, সেলফ অকুপাইড বাড়িতে ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যায়, ঠিক আছে? তো ওর ক্যালকুলেশন করে 2,10,000 চলে এসেছিল, ও 2,10,000ই লিখে দিয়েছে, ওখানে নাম্বার কেটে দিয়েছে। এইগুলো জানা জিনিস, মানে জানা জিনিস ভুল হয়। প্রচুর স্টুডেন্ট হয়তো মোশনে অঙ্ক করছে, তো ভুল হয়ে যায়, কোথায় ভুল হয় কেউ জানে না, এরকম অনেক ভুল হয়, ঠিক আছে? তো তো এরকম ভুল হয়েছিল, ভালো নাম্বার পেয়েছিল, 86 পেয়েছিল, বাকি তো সব ঠিক আছে, ওই একটা পয়েন্ট ভুল করেছিল, তার জন্য নাম্বার কেটেছিল। তো এগুলো তোকে মাথায় রাখতে হবে। লেট আউট বাড়ির ক্ষেত্রে কোনো লিমিট নেই, ঠিক আছে? তো বুঝতে পারলি তো? আর হচ্ছে সেলফ অকুপাইড বাড়ির ক্ষেত্রে 2 লাখ টাকা। হ্যাঁ, কনস্ট্রাকশন বলছি, কনস্ট্রাকশন, আমি কনস্ট্রাকশনই বলছি। আচ্ছা, আর কি বলবো, রিপেয়ার্স, এই কথা জেনে রাখি, রিপেয়ার্স। কি বললাম, রিপেয়ার্স পারপাসে লোন নিলে কত টাকা ছাড় পাওয়া যায়, মনে আছে? না মনে নেই, 30,000 টাকা, 30,000 টাকা। রিপেয়ার পারপাসে লোন নিলে 30,000 টাকা, ঠিক আছে? রিপেয়ার পারপাসে লোন নিলে 30,000 টাকা, যে কোনো বাড়ি হতে পারে, যে কোনো বাড়ি, যে কোনো বাড়ি, লতে এরকম কিছু বলে দেয়নি কোনো বাড়ির জন্য। রিপেয়ার পারপাসে লোন নিলে কত টাকা ছাড় পাওয়া যায়? 30,000 টাকা। কন্ডিশনগুলো বুঝতে পারলি তো? আর একটা কথা বলে, যে লতে এই কথাটা বলা আছে 24B তে, বলছে লোনটা নিতে হবে কবে? 1/4/99, 1/4/99 বা তার পরে, মানে এটা অন অর আফটার, লিখলাম অন অর আফটার। কবে লোন নিতে হবে? 1/4/99 বা তারপরে। বোঝা গেল কবে লোন নিতে হবে বললাম? এখন তো অনেকের মনে অনেক কোশ্চেন থাকে, বলে স্যার আমি যদি 1/4/99 লোন না নিই, এইসব কোশ্চেন, আমি কি বললাম কথাটা ভালো করে বলবি, আমি 1/4/99 বা তারপরে লোন নিই, যে কোনো দিন লোন নিতে পারিস, 1/4/99 বা তারপরে। এবং লোন নেওয়ার কত? 5 বছর। লোন নেওয়ার 5 বছরের মধ্যে, 5 বছর টাইম পিরিয়ডটা বোঝ, 5 বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট করতে হবে। 5 বছর, যেদিন লোন নেব, লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়িটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? যদি 5 বছর বাড়ি কমপ্লিট করতে পারো, তাহলে সেলফ অকুপাইডের জন্য ম্যাক্সিমাম 2 লাখ টাকা ছাড় পাওয়া যাবে, লেট আউটের জন্য নো লিমিট। কি বললাম বুঝলি তো? নিয়মটা মনে রাখতে হবে। এখন তোর মানে প্রশ্ন হলো, তার মনের মধ্যে কোশ্চেন থাকতে হবে, স্যার ধরুন লোনটা নিয়েছি 1/4/99 এর আগে, তাহলে তো 2 লাখ টাকার কোশ্চেনই আসছে না, তখন 30,000 টাকা, তখন 30,000 টাকা, বুঝতে পারলি তো? এই নিয়মটা মাথায় রাখতে হবে। তারপর অঙ্ক করতে তো আমি বলবো, তো চিন্তা করতে হবে না। তোকে যেইটুক বললাম, যেইটুক পড়ালাম,
এইটুকু তুই মাথার মধ্যে রাখতে হবে, ব্যাস আর কিচ্ছু মাথার মধ্যে রাখতে হবে না। আমি ফটো দিয়ে দেবো এটা আমি ফটো দিয়ে দেবো, ঠিক আছে? তো এইটুকু মাথার মধ্যে রাখতে, এর বাইরে কিচ্ছু মাথায় রাখতে হবে না। আর এখন এইটা তোরা ক্লাস 12 এ পড়েছিলি, ঠিক আছে? থিওরিতে পড়েছিলি এটা, এই পার্টটা থিওরিতে ছিল, ঠিক আছে? থিওরিতে খুব আসতো এটা, ঠিক আছে? বললাম কি বললাম বল, তাহলে কি বললাম? 1/4/99 বা তারপরে লোন নিতে হবে, লোন নেওয়ার 5 বছরের মধ্যে বাড়ি কমপ্লিট করতে হবে, ঠিক আছে? তাহলে তোমার সেলফের জন্য 2 লাখ টাকা আর লেট আউটের জন্য নো লিমিট। এবার একটা অঙ্ক করে না বুঝবো, ছবি এঁকে এঁকে অঙ্ক করতে হবে, এই অঙ্কগুলো একটু খুব ভাইটাল, বোঝার ব্যাপার, ঠিক আছে তো? আচ্ছা, মিস্টার বিশ্বাস কনস্ট্রাক্টেড আ হাউস, ঠিক আছে? 1 নম্বর অঙ্কটা করি, হ্যাঁ? ভালো অঙ্ক দে, 2008 এসেছিল, বুঝিস তো? এখন যে সিলেবাস তৈরি হয়েছে, এখন যে সিলেবাস, সেই সিলেবাসে এরকম ছোট অঙ্ক দেবে না। তাহলে স্যার কেন করছি? করার দরকার নেই তো। এই অঙ্ক তোর বড় অঙ্কের একটা অ্যাডজাস্টমেন্ট, এটা হ্যাঁ বড় অঙ্কের এটা অ্যাডজাস্টমেন্ট, বুঝতে পারলি তো? এটা অ্যাডজাস্টমেন্ট, এই জন্য আমি করাচ্ছি। বলছে মিস্টার বিশ্বাস কনস্ট্রাক্টেড আ হাউস, ঠিক আছে? কনস্ট্রাক্টেড আ হাউস ইন কলকাতা ফর হিজ ওন রেসিডেন্স, মানে বুঝতে পারলি মিস্টার বিশ্বাস কি, কেন, ও কি করেছে? ও একটা বাড়ি তৈরি করছে নিজে থাকবে বলে, ঠিক আছে তো? দ্য কনস্ট্রাকশন অফ দ্য হাউস স্টার্টেড, মানে বাড়িটা কবে থেকে কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে দেখ, বলে দিয়েছে। মানে বাড়িটা কনস্ট্রাকশন স্টার্ট মানে বুঝতে পারছিস তো? বাড়িটা কবে থেকে তৈরি করা আরম্ভ করেছে, বুঝতে পারলি তো? আরে তুই তো লোন, তো যে কোনো দিন লোন নিতে পারিস, দেখবি অনেকে লোন অনেক আগে নেয়, হুম তারপর মানে তোর বাড়ি ঠাড়ি ভেঙে তারপর যে কনস্ট্রাকশন আরম্ভ করে, তত বেশ কিছু টাইম লাগে, হতেই পারে, না হওয়ার কিছু নেই। তো ও কনস্ট্রাকশন স্টার্ট করেছে কবে? 1 জুলাই 2020-তে। বোঝা গেল কবে কনস্ট্রাকশন স্টার্ট করেছে? এবার কনস্ট্রাকশন স্টার্ট করলে তো হবে না, স্টার্ট করলো তারপরে বাড়িটা কমপ্লিট হতে একটা সময় লাগবে। বাড়িটা কবে কমপ্লিট হয়েছে দেখ, অক্টোবর 2023-এ, ঠিক আছে? হুম দেখে বুঝতে হবে 3 বছরের মতো হয়ে গেছে, 3 বছর। মোটামুটি 3 বছর, তারপর হিসাব করবো, ঠিক আছে তো? 5 বছরের মধ্যে তো হয়েইছে। বলছে ফর দিস পারপাস, ঠিক আছে? ফর দিস পারপাস, এই বাড়িটা করার জন্য লোন নিয়েছে, দেখ লোনটা কবে নিয়েছে? 1 জুলাই 2020, দেখেছিস? ও যেদিন লোন নিয়েছে সেদিন থেকেই বাড়িটার কাজ তৈরি করা আরম্ভ করেছে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, তাহলে তো বল লোনটা কবে নিয়েছে? 1999 এর আগে না পরে? পরে কন্ডিশন মানছে? হ্যাঁ আর লোন নেওয়ার 5 বছর বাড়ি কমপ্লিট হচ্ছে? হ্যাঁ স্যার 3 বছর তো হচ্ছে, যে হয়ে গেছে, তাহলে রুলটা মানলো, ওইদিন পাই গেছে বলুন। ঠিক আছে? আর যদি রুলটা মানে, এই যে এখন যে এই যে কনসেপ্টটা করা আছে, এটা প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের কনসেপ্ট, এটাকে বলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের কনসেপ্ট। এই প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের কনসেপ্টটা তখনই অ্যাপ্লাই হবে এই নিয়মটা মানলে। লোন নিতে হবে এই তারিখে এবং লোন নেওয়ার 5 বছর বাড়ি কমপ্লিট করতে হবে, তাহলে এই রুলটা মানবে। বলছে মিস্টার বিশ্বাস, এ তো পরের পড়ছি, মিস্টার বিশ্বাস রিপেড 8 লাখ টাকা, ও 8 লাখ টাকা লোন শোধ করে দিয়েছে। যত টাকা লোন নিয়েছিল তার মধ্যে ও 8 লাখ টাকা লোন শোধ করে দিয়েছে। ও কই লাখ টাকা লোন নিয়েছিল? 8 লাখ টাকা লোন শোধ করেছে, দেখ কবে? 1 জুলাই 2023, ঠিক আছে তো? ডিটারমাইন দ্য অ্যামাউন্ট অফ অ্যাডমিসিবল ইন্টারেস্ট অন লোন আন্ডার 24B ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 24-25। এই যে কোশ্চেনটা পড়লি না, এটা পড়ে টাইমলাইন সাজা, সুন্দর করে টাইমলাইন সাজাতে হবে, খুব জরুরি টাইমলাইন সাজানো। দেখি টাইমলাইন সাজা। প্রথমে লিখবো ডেট অফ লোন টেকেন, প্রথমে লিখবো ডেট অফ লোন টেকেন। এই টাইমলাইন পরীক্ষা হলে সাজাতে পারলেই ভাবি তোর অঙ্ক ভুল হবে না। টাইমলাইন খুব জরুরি, ডেট অফ লোন টেকেন। তাহলে লোনটা নেওয়া হয়েছে কবে দেখবি? এক এক ছয় এক সাত আচ্ছা 1/7/20 এই তারিখে লোন নেওয়া হয়েছে, ঠিক আছে? ধর এরকম একটা ডেট করলাম, ঠিক আছে তো? কনস্ট্রাকশন কমপ্লিট এই তারিখে লোন নেওয়া হয়েছে। এবার কনস্ট্রাকশন কবে কমপ্লিট হয়েছে? এখানে লিখছি কনস্ট্রাকশন, কি লিখলাম বল? কনস্ট্রাকশন কমপ্লিট কবে কমপ্লিট হয়েছে বল? দেখ 31/10/2023। সুন্দর করে লিখছি, দেখ এগুলো লেখালেখি গুলো করতে হবে। বাড়ি লোনটা নিয়েছিস কবে? স্যার এই তারিখে লোন নিয়েছি। বাড়ি কবে কমপ্লিট হয়েছে? এই তারিখে। তা কনস্ট্রাকশন স্টার্ট করেছিস কবে থেকে? 1/7/20, 1/7/20। তাহলে এই দিনই তো কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে। তো অনেকে লেখে ঘর করে, করতেই পারিস, তুই ব্যাকে লিখে কনস্ট্রাকশন স্টার্টেড, ঠিক আছে? আমি লিখলাম না, তুই লিখতেই পারিস, কোনো সমস্যা নেই। মেন ব্যাপার হচ্ছে কবে বাড়িটা কমপ্লিট হয়েছে বল? কোন বছর, কোন বছর বাড়ি কমপ্লিট হয়েছে? 23। যে বছর বাড়ি কমপ্লিট হয়েছে, যে বছর, বছরটা শুন ভালো করে শুনবি, যেই বছর বাড়ি কমপ্লিট হয়েছে সেই বছরে 31 মার্চ, বুঝতে পারলি? কি বললাম? 31 মার্চ। তাহলে তোর বাড়ি কমপ্লিট হয়েছে কবে বল? 31/10/23। 23 সালে মানে ঠিক এর আগে 31 মার্চ মানে কবে হচ্ছে ডেটটা বল? এর আগে 31 মার্চ, এই যে এই ডেটের আগে 31 মার্চ কবে? 31 মার্চ, এক কেন বলছিস? 31 মার্চ, আমি বলছি এই ডেটটা দেখ তো লেখা যায়?
31/3/23 যে বছর বাড়ি কমপ্লিট হবে ঠিক তার আগে 31 মার্চ, ঠিক আছে তো? তাহলে এটা এবার এই সময়কাল থেকে এই সময়কাল অব্দি গুনবি, এখানে না। এই সময়কাল থেকে এই সময় ছবিটা দেখ, ছবি এঁকে এঁকে বোঝাচ্ছি তোকে, এবং পরীক্ষার হলেও তুই চেষ্টা করবি ছবি এঁকে করার। ভুল হবে না, অঙ্ক ভুল হবেই না তোর অঙ্ক, ঠিক আছে? তাহলে কি বললাম বুঝতে পারলি তো? তাহলে কি বললাম, এই সময়কালটা বুঝি কোন সময়কাল? এখন তুই বলি স্যার, হ্যাঁ বল। স্যার ওই বাকি মাসগুলো কাউন্ট করে সব বলবো। আগে তোকে এই পিরিয়ড কালটা তোকে দেখতে হবে। তাহলে কি বললাম, যেদিন বাড়ি কমপ্লিট হবে ঠিক তার আগে 31 মার্চ। ট্যাক্স বলছে এই কথাটা। আচ্ছা। আর তোরা যেটা বলছিস সেটা তো তুই তোদের ভাষায় বলছিস। তুই নরমালি বলছিস যে না আমি লোন নিয়েছি এই তারিখে, বাড়ি কমপ্লিট এই তারিখে, তোকে এতদিন তোর কথা বলছিস, বা তুই ব্যাংকের হিসাব বলছিস। এটা তো তুই ইনকাম ট্যাক্স এই কথাটা বলেছিস, এটা ইনকাম ট্যাক্সের কথা। এই সময়কালটাকে বলা হয় কি জানিস? প্রি, ভালো করে লিখবি, প্রি হাইফেন দিয়ে লিখবো কনস্ট্রাকশন পিরিয়ড। কি লিখলাম? প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। কি লিখলাম? প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। কি লিখলাম বল? প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। এবার এই সময়কালটা কত দিন বা কত মাস তোকে কাউন্টিং করতে হবে, ঠিক আছে তো? তাহলে দেখ, এমনি কাউন্টিং করতে হবে, এমনি যদি লিখি 1/7/20 থেকে 1/7/21, 6 মাস 12 মাস তো হয়েই যাচ্ছে। আবার 1/7/21 থেকে 1/7/22, এটা তো 12 মাস হয়ে গেছে। আবার 1/7/22 থেকে 31/3/23, ক মাস হচ্ছে বলতো? 7, 6 মাস আর 9 মাস। তাহলে 24 আর 9 কত হলো? 33 মাস হয়ে গেল। আচ্ছা। তাহলে কাউন্টিং করলাম কত হলো বল? 33 মাস। এটাও তুই নিজের মতন হিসাব করতে পারবি। 33 মাস তুই তোর মতন হিসাব করতে পারবি না? যে এই তারিখ থেকে এই তারিখ অব্দি কত মাস হচ্ছে? তুই নিজে গোন না, তুই নিজে গোন। এটা তো আর বোঝানোর কিছু নেই। তুই নিজের মতন গোন। এখন তুই বললি না স্যার আমি এইভাবে আমার অসুবিধা হয়। তো তুই কিভাবে করতে? তুই বলি স্যার তাহলে বলুন না 20 সালে ক মাস হচ্ছে? তোর যদি এটাও মনে 20 সালে 6 মাস হচ্ছে না? 20 সালে ক মাস? 20 সাল, ক্যালেন্ডার বলছি, ক্যালেন্ডার। 20 সালে 6 মাস। আচ্ছা। তাহলে 21 সালে ক মাস হচ্ছে স্যার? 12 মাস। হুম। 22 সালে ক মাস হচ্ছে? 12 মাস। 23 সালে ক মাস হচ্ছে? 23 সালে 3 মাস। 3 আচ্ছা বুঝতে পারছি। তুই তোর মতন হিসাব কর না, তুই যেকোনো ভাবে কর না হিসাব, তুই তোর মতন কর। তাহলে 6 3 9, 24 আর 9 কত হলো? 33। ঠিক আছে, তোর মনে যা চাইবে তাই কর। এখন তুই বললি না স্যার আমি অ্যাকাউন্টিং এর করবো, তাও করতে পারিস। তোর মনে যা চাইবে তাই কর। কিন্তু তোর এই সময়কালটা 33 আসা নিয়ে কথা। বুঝা গেল? তুই যেইভাবে কর 33ই আসবে। বুঝা গেল কি বললাম? শেখানোর কিছু নেই। তাহলে হয়ে গেল এত অব্দি। এটাকে বলে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। আর বুঝতে পারলি? এবার দুটো পিরিয়ড হয়, একটা প্রি হয় আর একটা পোস্ট হয়। প্রি মানে কি? কনস্ট্রাকশন করার আগে। আর পোস্ট মানে পরে। এই পুরো সময়কালটা পোস্ট। তোরা কি ভাবতি? বল পোস্ট কাকে বলে? মানে নরমাল যে ট্যাক্সের কথা বলবে না, সে বলবে স্যার বাড়ি কমপ্লিট হওয়ার পরে পোস্ট হয়। কিন্তু ইনকাম ট্যাক্স তা বলছে না। ইনকাম ট্যাক্স এটাকে বলছে পোস্ট। আচ্ছা। এটাকে বলে পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড। এখন তুই বলবি স্যার মনে কোশ্চেন থাকতে পারে, সবকটা কোশ্চেন দূর করার চেষ্টা করছি। পোস্ট কনস্ট্রাকশন পিরিয়ড কতদিন চলবে স্যার? এই দেখ আমি এখানে ক্লোজ করেছি, দেখ ক্লোজ করতে পারিনি, দেখ আমি ক্লোজ করিনি। জানিস কবে ক্লোজ হবে? কবে ক্লোজ হবে জানিস তো? যতদিন না পর্যন্ত লোন শোধ হবে ততদিন চলতেই থাকবে। ঠিক আছে তো? এই জন্যই ক্লোজ করিনি। আমি লোন নিয়েছিলাম কত দেখ, আচ্ছা এবার তো লিখি লোন কত নিয়েছিলাম, নিচে লিখছি। হ্যাঁ, ছবিটা দেখছিস তো? ছবিটা বাড়িতে যখনই করবি অঙ্ক, ছবিটা আঁকবি। কি লিখবি? লোন অ্যামাউন্ট। কত টাকা লোন নেওয়া হয়েছিল বল? 20 লাখ টাকা লোন। আমি লিখলাম, লিখে করছি। আমি লিখে করতে বেশ ভালো লাগবে। 20 লাখ টাকা। যে যেখান থেকে লোন নিয়েছি ও তো তোকে একটা ইন্টারেস্ট নেবে। বলেছে ইন্টারেস্ট রেট কত? আচ্ছা এসবিআই থেকে নিয়েছেন ওদের তো লোনটা? বলেছে? কার থেকে লোন নিয়েছিলাম কিছু বলেছে? না। না বলেনি। অন্য অঙ্কে বলে দিল এসবিআই থেকে। এখানে 10% ইন্টারেস্ট নিচ্ছে। ঠিক আছে তো? রেট কত বলেছে বল? 10% পার অ্যানাম। ঠিক আছে? 10% পার অ্যানাম। ঠিক আছে? এবার দেখ, ওরা একটা রিফান্ড বলেছে। দেখ রিফান্ড দেখিস তো? ওরা কত টাকা শোধ করে? 8 লাখ টাকা না 6 লাখ টাকা? 8 লাখ টাকা শোধ করে। কত তারিখে শোধ করেছে বল? 1 এপ্রিল 2023। 1 এপ্রিল 2023।
তাহলে দেখ 1 এপ্রিল 2023 মানে কত? এই সময়কালে? হ্যাঁ ওখানে দেখ 1/4/2023 এই সময় লোনটা শোধ করেছে। হুম ঠিক আছে তো? সুন্দর করে বুঝবি কিন্তু দেখে ধীরে সুস্থে বোঝার চেষ্টা কর, ধীরে সুস্থে। তাহলে বোঝা গেল? আচ্ছা বল এখানে কেন ক্লোজ করতে পারলাম না? কেন ক্লোজ করলাম? লোনটা তো চলছে। আমি 20 লাখ টাকা লোন নিয়েছি, আমি তো 8 লাখ টাকা শোধ করেছি। বাকি তো আছে তাহলে 20 লাখ টাকার মধ্যে 8 লাখ টাকা শোধ করেছি। তাহলে এই তারিখে না এখানে লিখে দিচ্ছি ব্র্যাকেটে, এখানে লিখছি রিফান্ড। এমন লিখতে হবে? লিখলাম, না লিখলেও পারিস, অনেক কেউ তো লিখে নেই। রিফান্ড 8 লাখ। 20 লাখ টাকার মধ্যে 8 লাখ টাকা শোধ হয়ে গেল। তাহলে এখনো কত টাকা লোন চলবে? 12 লাখ টাকা চলতে থাকে। ঠিক আছে তো? ছবিটা দেখলি? সত্যি কথা বলতে হয়তো তুই টাইম লাগছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ছবিটা, এটা তো বোঝার ব্যাপার, তোর তো বুঝতে হবে। সুন্দর করে যত সুন্দর আঁকতে পারবি না, তাহলে আমি তোর অঙ্কটা ঠিক হবে। আচ্ছা এত অব্দি হলো তো? এত অব্দি হলো তো? এবার দেখ কি করবো, দেখ এখানে লিখবো একটা ইয়ার। ঠিক আছে তো? এখানে লিখবো প্রির একটা ঘর করবো প্রি, এখানে একটা ঘর করবো পোস্ট, এখানে একটা ঘর করবো টোটাল। প্রি পোস্ট টোটাল। রোজ একটা করে করবি এই টাইপের অঙ্ক, মাথায় ঢুকবে, কারণ ঢোকাতে তো হবেই তোকে এই অঙ্ক। প্রতি আসবে এই অঙ্ক পরীক্ষায়, প্রি পোস্ট টোটাল। ঠিক আছে তো? এই যে আমি যে তোকে এই নিয়মটা শিখিয়ে দিচ্ছি, ইন্টারেস্ট আর লোনে কোনোদিন যত টাফ অঙ্ক দেখ সব অঙ্ক চলে আসবে, সব অঙ্ক করে ফেলবি। সবচেয়ে বড় কথা এখানে তো দিয়েছে, তোদের সিলেবাস আমি যা দেখেছি ওইটা দেবে না। কোনটা দেবে না? রিফান্ড দেবে না। রিফান্ড দিলে একটু ক্রিটিক্যাল হয়, আর রিফান্ড না দিলে কোনো ক্রিটিক্যাল হয় না। ঠিক আছে? নরমাল সে বলে দিচ্ছি কোন রিফান্ড দেবে না। এটা তো এমনি জাস্ট ছোট 5 নম্বর অঙ্ক, যেগুলো বড় অঙ্ক পরীক্ষায় আসে না, ওখানে নেই রিফান্ড লেখা। ঠিক আছে তো? তো ঠিক আছে, করবো, অবশ্যই করবো, অবশ্যই করবো। আচ্ছা স্যার ইয়ার কোন বছর থেকে শুরু হবে? খুব সুন্দর জিনিস মনে রাখবি। আমি যে কথাগুলো বলছি মন দিয়ে শুনবি। আমি বাড়িটা কমপ্লিট করেছি কোন বছর? 23-এ। তো একটু ভালো করে বল, ওরম বললে হবে না। 31/10/23-এ। তাই বাড়ি কমপ্লিট করেছি কোন বছর? 31/10/23। 31/10/23 কোন বছরের মধ্যে পড়ে? 23-24। তাহলে যে বছর বাড়ি কমপ্লিট হবে সে বছর থেকে ধরবো। হ্যাঁ বল। যেই বছর বাড়ি কমপ্লিট হবে সেই প্রিভিয়াস ইয়ার থেকে স্টার্ট করবো। ঠিক আছে? যেই বছর বাড়ি কমপ্লিট হবে সেই প্রিভিয়াস ইয়ার থেকে আরম্ভ করবো। সেখান থেকে কত বছর অব্দি যাবে? 5 বছর। 5 বছর। এটা রুল। কেন 5 বছর? বুঝতে পারলি? 5 বছরের একটা কথা বলেছিলাম, 5 বছরের কথা বলেছিলাম না? 5 বছর বলেছিলাম। 5 বছর। 23-24 থেকে 5 বছর। মানে 6 বছর না, 23-24 থেকে 5 বছর। ঠিক আছে তো? 23-24, 24-25, 25-26, 26-27, 27-28। ঠিক আছে তো? বোঝা গেল তো? এত অব্দি বুঝেছিস 5টা বছর? এবার বল একটা করে বলছি। এখানে দেখাচ্ছে 20 লাখ টাকা লোন নিয়েছিলি। সুন্দর করে দেখাচ্ছি, দেখবি, মন দিয়ে শুনবি। 20 লাখ টাকা লোন নিয়েছিলি। কত পার্সেন্ট ইন্টারেস্ট? 10% ইন্টারেস্ট। তাহলে 1 বছরে 2 লাখ টাকা সুদ হয়। 1 বছরে 2 লাখ টাকা সুদ হয়। তুই কত দিনের সুদ আটকে রেখেছিলি? ইন্টারেস্ট কত দিনের? তুই লোনের টাকাটা শোধ করা আরম্ভ করলি কবে থেকে? ইন্টারেস্ট কবে থেকে নেবে জানিস তো? ইন্টারেস্ট কবে থেকে নেবে? বাড়ি কমপ্লিট হলে নেবে। ঠিক আছে তো? তাহলে তুই কত মাসের টাকা আটকে, আর তুই কি করে ইন্টারেস্ট দিবি বল? চিন্তা ভাবনা কর না। তুই একটা বাড়ি তৈরি করার জন্য লোন নিবি। আরে বাড়ি তৈরি কমপ্লিট হবে তারপরে তোর থেকে ইন্টারেস্টটা নেবে। সিম্পল ব্যাপার। দিবি যারা এডুকেশন লোন নেয় পড়াশোনা করার জন্য, তোকেও যবে লোন নিল সেদিন থেকে কিন্তু ওর ইন্টারেস্ট চাপানো আরম্ভ করে। লোনটা ওর পড়াশোনা কমপ্লিট হবে তারপর তো ইন্টারেস্ট চাপানো আরম্ভ করবে। হ্যাঁ, আবার কি? ওকে জিজ্ঞেস করলে আমি বলছি। হ্যাঁ, তো কত স্টুডেন্ট আইআইএম থেকে পড়াশোনা করছে। আইআইএম যে বড় 25 লাখ 30 লাখ টাকা লোন নিচ্ছে। তো যবে থেকে পড়া আরম্ভ তবে থেকে ইন্টারেস্ট চাপাবে নাকি? ঠিক আছে তো? 2 বছর পড়তে লাগলো, পড়া কমপ্লিট হবে, তারপরে ওকে টাইম পিরিয়ড দেয়, ওকে এক্সেমশন দেয় যে না ঠিক আছে তুমি চাকরি জোগাড় করো, তারপর থেকে তোর থেকে ইন্টারেস্ট হবে। ঠিক আছে তো? এবার তারপরে যে চাকরি জোগাড় করতেই থাকবে নাকি? এরকম না। মানে একটা টাইম থাকে যে এই টাইমে তোমাকে জোগাড় করে ফেলতে হবে। এটা কি বুঝতে পারলি? যখন বাড়িটা হচ্ছে সেই সময় ইন্টারেস্ট নেবে না। ঠিক আছে তো? কিন্তু ইন্টারেস্ট নেবে না মানে কি? মানে ওই সময়টা তখন তোর থেকে ইনিশিয়ালি নিচ্ছে না, কিন্তু পরে। এটা কে বলছে এই কথাটা? এখন তুই বলিস স্যার আমি যে ব্যাংকের থেকে লোন নিই, ব্যাংকে তো তুই এখন অনেক কোশ্চেন আসতে হবে, সেই কোশ্চেনগুলো সব একটা করে ধরে বলছি। আজকে তুই বাড়ি করার জন্য ব্যাংকের থেকে 20 লাখ টাকা লোন নিবি। তুই ইন্টারেস্ট দিচ্ছিস না তখন? তখন দিয়ে হয়তো তুই দিচ্ছিস, কিন্তু এটা ইনকাম ট্যাক্স তোকে একটা ডিডাকশন দিচ্ছে। ইনকাম ট্যাক্স বলছে যে না তুমি তো বাড়ি তৈরি করছো, বাড়ি তৈরি করার জন্য লোন নিলে, তাহলে এখন তুমি তো বাড়িটা ভাড়াই দিতে পারো, তুমি ইনকামই করলো না, তোমার থেকে কি করে এখন আমি ইন্টারেস্ট নেবো? ডিডাকশনটা পাবি, পরে পাবি। মানে তুই কত মাসে ইন্টারেস্ট আটকে রেখেছিলি বল?
কত মাসে ইন্টারেস্ট আটকে ছিল? 33 মাস। ঠিক আছে তো? এই লিখলাম 33 মাস। অনেকে বাড়ি করার জন্য লোন নিলে ও প্রথম থেকেই টাকা শোধ করতে থাকে, বুঝিস তো? অন্য জায়গায় চাকরি করে, ওখান থেকে টাকা আস্তে আস্তে করে ইনস্টলমেন্ট দিতে থাকে, ঠিক আছে তো? কিন্তু ইনকাম ট্যাক্সের হিসাবে তুই ডিডাকশন কবে থেকে পাবি? ডিডাকশন বুঝিস তো আগে? আগে শোন, ডিডাকশন বুঝিস? হিসাবটা বোঝ, ইনকাম ট্যাক্স কেন এই কথাটা বলেছে। আজকে ধর কনসেপ্টটা না বুঝতে পারলে কিন্তু খুব অসুবিধা, যে নাহলে বুঝতে অসুবিধা। এই যে ধর আজকে আমি, আমার বাড়ি আছে, বাড়ি থেকে বাড়ি ভাড়া দিয়েছি, বাড়ি ভাড়া থেকে ইনকাম করছি। ইনকাম করলে তো গভর্নমেন্ট আমাকে ট্যাক্স দেবে। ইনকাম করলে গভর্নমেন্ট ট্যাক্স নেবে। তাহলে আমি তো কিছু ছাড় গভর্নমেন্টকে এপ্লাই করতে পারি, ক্লেম করতে পারি যে না, আমি আমার বাড়ি করার জন্য লোন নিয়েছিলাম, তার জন্য ইন্টারেস্ট দিতে হয়, মানে ব্যাংকে দিতে হয়, তার ছাড় পাবো না? সেই ছাড়ের কথা। ছাড়টা কখন হবে? ইনকাম করলে। এই জন্য বলছি যবে থেকে ইনকাম হবে তবে থেকে, ঠিক আছে তো? ঠিক আছে, এবার ধর বাই চান্স ধর তুই বলি না, তুই বাড়িটা তৈরি করেছিস, ভালো করে শুনবি, তুই বাড়ি তৈরি করে বাড়ি ভাড়া দিস না, তাহলে কি তোর থেকে কি গভর্নমেন্ট ইনকাম করিস? গভর্নমেন্ট কি ইন্টারেস্টের ডিডাকশন পাবি না? ওর ক্ষেত্রেও পাবি, ওর ক্ষেত্রেও পাবি, সব ক্ষেত্রেই পাবি, কিন্তু মাথায় রাখতে হবে বাড়িটা কবে কমপ্লিট হয়েছে, এগুলো মাথায় রাখতে হবে। আচ্ছা, 20 লাখ টাকা লোন নিয়েছিলি, রেট অফ ইন্টারেস্ট কত? 10%। 20 লাখের 10%, 2 লাখ টাকা এক বছর সুদে 2 লাখ টাকা। তাহলে ক মাসের ইন্টারেস্ট বাকি ছিল? 33 মাসে। 33/12 করবো। 2 লাখ ইন্টু 33/12। তাহলে কত টাকা ইন্টারেস্ট জমা পড়ে আছে তোর? কত টাকা ইন্টারেস্ট জমা পড়ে? 5,50,000 টাকা। 5,50,000 টাকা জমা পড়েছে ইন্টারেস্ট। এত টাকা ইন্টারেস্ট জমা পড়ে আছে। ঠিক আছে তো? আজ ধর তোর 33/12 করলেন ইয়ে এই যে 2 লাখ টাকা তো 1 বছরে। তাহলে 33 মাসে কত? 3/12 দিয়ে ভাগ করলো। নরমাল ব্যাপার। কত টাকা ইন্টারেস্ট বল? 5,50,000 আজকে তোর কাছে প্রচুর টাকা আছে। তুই এখনই পুরো টাকা ধরে দিয়ে দিলি। তোর কাছে আজকে প্রচুর টাকা, তুই একবারে তো পুরো টাকা দিয়ে দিলি। তাহলে কি প্রথম বছরই তোকে ছাড় দিয়ে দেবে? সরকার এরকম নিয়ম করে। সরকারের নিয়মটা কি? আমি তোমাকে ছাড় দেবো, আস্তে আস্তে ছাড় দেবো। বুঝিস নি কি বললাম? আজকে ধর তোর কাছে প্রচুর টাকা আছে, তুই পুরো টাকাটা ধরে গিয়ে ব্যাংকে দিয়ে দিবি। বললি আমি তো এত টাকা এই বছর ইন্টারেস্ট দিয়েছি, তাহলে ছাড় দিয়ে দেবো এই বছর 5,50,000। সরকার কোনোদিন ছাড় দেবে না। সরকার বলছে আমি তোমাকে একবারে ছাড় দেবো না। দেবো ছাড়, পুরো ছাড়টাই দেবো, কিন্তু পাটে পাটে দেবো। পাটে পাটে দেবো। এর পেছনে লজিক আছে। একবারে কেন ছাড় দেবে? তুই ধর এবছর ধর, সাপোজ ধর তুই 7-8 লাখ টাকা ইনকাম করলি, তার মধ্যে 5,50,000 ছাড়ই দিয়ে দিল গভর্নমেন্ট, এবার তো তুই কি ট্যাক্সই তুলতে পারলো না। ঠিক আছে তো? পাটে পাটে নেবে, পাটে পাটে ছাড় দেবে। ছাড় দেবে 5,50,000, কিন্তু পাটে পাটে দেবে। সেই কটা পাটে দেবে? 5টা পাটে, 5খানা পাটে। বুঝতে পারলি? 5,50,000 টাকা যে ইন্টারেস্টটা ছাড় পাবি, কটা পাটে পাবি বল? 5টা। এই জন্য এই 5 বছর কেন করলাম বুঝিস তো? 5 বছর এই জন্য 5টা। তাহলে কত করে হচ্ছে? 5 বছরে কত হচ্ছে? 1,10,000 করে হচ্ছে তো? প্রতিটা বছরে 1,10,000। কত বছর হলো? 5 বছরে 1,10,000 করে। 5,50,000 তাই তো? এবার তোদের মনে আরেকটা কোশ্চেন থাকতে পারে। যে কোশ্চেন গুলোতে দেখ, যেই কোশ্চেন অ্যারাইজ হতে পারে, সব কোশ্চেন গুলো আমি তুলে দিচ্ছি। ঠিক আছে তো? তোর মনে কোশ্চেন হলো, স্যার আপনি তো বললেন 5 বছর। ধরুন 5 বছরে এত টাকা লোন 5 বছরে কেউ শোধ করতে পারেনি কখনো। 20 লাখ টাকা লোন 5 বছরে কেউ শোধ করতে পারেনি। ধরুন না 5 বছরে শোধ করতে পারিনি। তাহলে কি হবে? তাহলে কি আমি, দেখ, সরকার বলে দিয়েছে তোমাকে এই 5 বছর অবধি প্রিতে ডিডাকশন দেবো। আচ্ছা। তুমি লোন শোধ করতে পারো বা না পারো। তারপরে কিন্তু প্রি ডিডাকশন আর তুমি আর পাবে না। বোঝা গেল কি বললাম? মাথায় রাখবি কিন্তু, এগুলো কোশ্চেন তোর মনের মধ্যে আসতে পারে। এগুলো বলে দিলাম। মনের মধ্যে আসতে পারে, সেগুলো বলে দিলাম। কিন্তু পোস্টের ডিডাকশন তুই পেতেই থাকবি যতদিন না লোন শোধ হবে। বুঝতে পারলি? প্রি ডিডাকশন তুই 5 বছরই পাবি। কিন্তু পোস্টের ডিডাকশন যতদিন না পর্যন্ত লোন শোধ হবে। বোঝা গেল কি বললাম? এগুলো মনে রাখতে হবে, বা যতদিন মনে রাখতে পারবি না, প্রতিদিন নাই আমি তোকে 1টা 2টো করেই মনে করাতে হবে। করিয়েই মনে করাতে হবে। এমনি তো মনে হবে না। করেই মনে করাতে হবে। ঠিক আছে তো? মাথায় ঢোকাতেই হবে অঙ্ক। আচ্ছা বল, বোঝা গেল কি বললাম এত অবধি? এইবার কি বললাম? রিফান্ড করেছিস কবে? সিম্পল ব্যাপার। আজকে তোকে বলছি, তুই 20 লাখ টাকা ধর, আজকে ধর তুই কারোর থেকে কত? ধর 2 লাখ টাকা লোন নিয়ে, সিম্পল ব্যাপার। এ বাদ দে, ইনকাম ট্যাক্স বাদ দে। কারোর থেকে 2 লাখ টাকা লোন নিয়েছিস। তুই 50,000 টাকা শোধ করে দিয়েছিস। তাহলে তুই পরবর্তী সময় কত টাকার উপর সুদ দিবি? বল দেখি। বলবি তো এটা? এখানে তো আমি এটা তো বলবো। আমি 20 লাখ টাকা লোন নিয়েছি, আমি তো 8 লাখ টাকা শোধ করে দিয়েছি। তাহলে আমি এবার কত টাকার উপর সুদ দেবো? 20 লাখ টাকার মতো সুদ দেবো না? তাহলে আচ্ছা, এখানে পাশে আমি তোকে দেখাচ্ছি, তারপর আমি তোকে দিচ্ছি টোকার জন্য। ঠিক আছে? দেখিয়ে দিই। এটা খুব বোঝানো, খুব ভালো অঙ্ক, কিন্তু বাড়িতে ভালো করে করবি। দেখ আচ্ছা, আমাদের প্রিভিয়াস ইয়ার কত? 23-24 এখানে পাশে দেখাচ্ছে 23-24 আমার ইন্টারেস্টটা কত, তাই তো? 23-24 ইন্টারেস্ট কত?
তো দেখ পোস্ট কবে থেকে চালু হয়েছে বলেছিলাম? পোস্ট এই যে সবুজ কালি, এই 30 এই যে থেকে 30 এই যে এখান থেকে না, এই যে এখান থেকে পোস্ট চালু হয়েছে না, হুম এখান থেকে না পোস্ট চালু হয়েছে না। দেখ আচ্ছা 20 লাখ টাকা, যে 20 লাখ টাকা তোর লোন কত ছিল? 20 লাখ টাকা। তোর কত পার্সেন্ট সুদ দিতে হবে? 10%। এই 20 লাখ টাকা 10% তুই কতদিন সুদ দিবি জানিস? এই দেখ টাকা, এই যে এই তারিখ অব্দি, ভালো করে বোঝ কেন এই তারিখ অব্দি হলো। হ্যাঁ কারণ তুই এই তারিখের পর 1/4/23 তুই 8 লাখ টাকা শোধ করে দিয়েছিস। আচ্ছা তার মানে তুই 31/3/23 থেকে 1/4/23 কমাস হয়, 31/3/23 থেকে 1/4/23 কমাস হয়, কোনো মাসই তো হয় না, ওই দিনই হচ্ছে, নর্মালি হচ্ছে, ঠিক আছে? কালকে কালকে তাহলে তাহলে ঠিক আছে, তাহলে তুই কাজ কর, তাহলে তো আমি চাইছিলাম একটু আরো একটু 1-2 মাস হলে তার একটু বোঝাতে তো সুবিধা হতো। ঠিক আছে, আমি এমনি বলে দিই, তারপর পরে বলছি, ঠিক আছে? ও বলেছে 31/3/23 থেকে 1/4/23 ওই দিনই হচ্ছে, কোনো সমস্যা নেই। তার মানে তোর কাছে তার কত টাকা হবে? 12 লাখ টাকা। হুম আচ্ছা 12 লাখ ওই 8 লাখ টাকা কবে শোধ করেছিস? একদম পুরো শুরুতে। 23 তাহলে তুই তোর কাছে কত টাকা হবে? 12 লাখ টাকা। 12 তাহলে এখানে 20 লাখের জায়গায় কত লিখবো? এখানে 12 লাখ টাকা 10% কত হয় বল? 1,20,000 1,20,000 টাকা, ঠিক আছে? 1,20,000 টাকা। তাহলে 1,20,000 টাকা কি ইন্টারেস্ট বেরোলো? প্রি বেরোলো না পোস্ট বেরোলো? সব কটা পোস্টে 1,20,000। এটা 1 বছর পর। সব কটা পোস্টে 1,20,000। শোন আর একটা শোন, এখন তাহলে তুই আমাকে বলতে পারিস, কিন্তু আমাকে তোরা বলতে পারিস স্যার 1,20,000 কত অবধি করবো? জানিস কত অবধি করবো? যতদিন না লোন শোধ হবে। তোকে পরীক্ষায় করে দেখাতে হবে না, আমি কনসেপ্ট বলছি। তোকে পরীক্ষায় করে দেখাতে হবে না, তোকে কনসেপ্টটা বলছি। কতদিন অবধি 1,20,000 লিখবি? যতদিন না আমাদের লোন শোধ হবে, এটা করে যেতে হবে। এবার আমার পরীক্ষায় আমাদের প্রিভিয়াস ইয়ার কোনটা? 23-24। আমি তো এটাই নেব। আমি 23, আমার তো আর কিছু দেখার দরকার নেই। 23 ওই কত? যে 1,10,000 আর 1,10,000 আর 1,20,000 কত হয়? 2,30,000। এটা হবে আমার অ্যান্সার। ঠিক আছে, 2,30,000। দেখি বুঝতে পারলি তো? এখন তুই আমাকে কোশ্চেন কি করবি? কেন 5টা বছর লিখেছি? নিশ্চয়ই কোশ্চেন করার দরকার নেই। বুঝতে পারলি তো? তোকে যদি কেউ কোশ্চেন জিজ্ঞাসা করে যে না তুমি পোস্টের ইন্টারেস্ট কতদিন বসাবে, তুই বলবি যতদিন না পর্যন্ত লোন শোধ হবে ততদিন আমি লিখতেই থাকবো, লিখতেই থাকবো, লিখতেই থাকবো। ঠিক আছে? ঠিক আছে তো? এখন যদি তোকে বলে তুমি 5 বছরে কি স্টপ করে দিলে কেন? আমি পরীক্ষার হলে আমাকে যদি এই অঙ্ক যদি পরীক্ষায় দেয়, আমি তো প্রথম শেখানোর জন্য এগুলো লিখছি। পরবর্তী সময়কাল থেকে কি করবো জানিস তো? এগুলো সবকটা ঘরেই লিখবো, শুধু 23-24 ভ্যালুটাই বের করবো। মানে তোকে বোঝানোর জন্য, মাথায় ঢোকানোর জন্য এটা লিখলাম। আস্তে আস্তে যখন তোর পুরো মানে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, তখন হয়তো তুইও আর লিখবি না। কনসেপ্টটা জরুরি, কনসেপ্টটা জরুরি। কি বললাম বুঝতে পারলি তো? তাহলে তোর ইন্টারেস্ট কত হলো বল? যেখানে বলেছিল কি বাড়ি? সেলফ বাড়ি নাও। তাহলে কি লিখবো? আন্ডার সেকশন 24 সাবসেকশন বি 2 লাখ টাকা। আশা করি বোঝা গেল কেন 2 লাখ টাকা হলো। 2 লাখ টাকা কেন 2 লাখ টাকা হলো? কনস্ট্রাকশন পারপাসে লোন নিলে কত টাকা ছাড় পাই? ম্যাক্সিমাম 2 লাখ টাকা। লিখে দিলাম 2 লাখ টাকা। বুঝতে পারলি তো? এই অ্যাডজাস্টমেন্ট পরীক্ষায় আসবেই, আমি তোকে বলে দিলাম। আমি এখনই বলেছি এই অ্যাডজাস্টমেন্ট আসবে। অ্যাডজাস্টমেন্ট ভালো করে প্র্যাকটিস করবে। হ্যাঁ, আমি যেটা বলছিলাম, যদি এরকম হতো হয়তো এর পরবর্তী অঙ্কটা আছে, এখানে 1/4/23 এর জায়গায় হচ্ছে তো সবার। যদি 1/4/23 না থেকে যদি ধর এখানে থাকতো 1/6/23, তাহলে তো কোনো সমস্যা ছিল না। তো সাপোজ 1/4 এর জায়গায় এটা তো মোটামুটি হয়ে যেত। এত কিছু ঢুকেছিস তো নাকি ঢোকা বাকি আছে? 1/4 এর জায়গায় যদি 1/6 থাকতো তাহলে কি হতো? যদি 1/6 থাকতো, এমনি বল দেখি তাহলে কি হতো? তাহলে দেখ, এই দেখ, সেক্ষেত্রে কি হতো? 20 লাখ টাকার উপর 10% কতদিন? এপ্রিল, মে 2 মাস, 2/12। 20 লাখ টাকার উপর সুদ দিতে হতো 2 মাস। তাহলে বাকি 12 লাখ টাকার উপর কত মাস দিতে হতো? 12 লাখের উপর 10% ইন্টু ক মাস? 10 মাস। বুঝতে পারলি তো? বুঝেছিস কিছু? এটা তো সিম্পল জিনিস রে, এটাই তো খেলা ছিল। অঙ্ক তো খেলা হবে এরকম দিলেই। ঠিক আছে তো? তো রিপিট করেছিস কবে? 1/6। 1/6 তাহলে তোর তো 20 লাখ টাকার উপর সুদ ক মাসে নেওয়া উচিত? এপ্রিল মাসের উপর নেওয়া উচিত, এপ্রিল আর মেতে নেওয়া উচিত। কিন্তু জুনে তো দিয়ে দিয়েছিস, জুনের 1 তারিখে দিয়ে দিয়েছিস 8 লাখ টাকা। 1/4 তাহলে জুন মাস থেকে কত টাকার উপর সুদ দেবে? 12 লাখের উপর ক মাস দেবে? জুন থেকে মার্চ অব্দি 10 মাসই হয়। 10 সিম্পল বুঝেছিস তো? সেক্ষেত্রে এটা আর এটা যোগ করে এরকম অঙ্ক কবে এসেছিল? এরকমই অঙ্ক সিইউতে এসে 2022 সালে, 22 সালে অনার্সে দিয়েছিল। 22 অনার্সে দিয়েছিল। 22 অনার্সে দিয়েছিল। আমি যে পয়েন্টটা বললাম, এখন যে পয়েন্টটা বললাম, এরকম পয়েন্ট তুলে দিয়েছিল। ঠিক আছে তো? ওই এক্সপেকটেশন ছিল, কারণ আগে সিইউতে কোনোদিন এরকম আসেনি। ওটা আমার করানো ছিল ওরকম টাইপের। ঠিক আছে তো?
বুঝতে পারলি তো? এই যে পয়েন্ট বুঝিয়ে দিলাম। এবার ওখান দরকার টোক বা একটা অঙ্ক করার দরকার হলে করতে পারিস। আচ্ছা দেখ শোন, ২ নম্বর অঙ্কটা, এই অঙ্কটা সিইউ বিকম অনার্সে এসেছিল ২০০৪ সালে। কি বলছে? মিস্টার এ সাহা স্টার্টেড কনস্ট্রাকশন অফ হিজ রেসিডেন্সিয়াল হাউস অন 1/7/21। তাহলে ঠিক আছে, মানে ওর কনস্ট্রাকশন কবে স্টার্ট করেছে বলে দিয়েছে। হুম বাই টেকিং, ঠিক আছে, বাই টেকিং আ লোন অফ, ঠিক আছে, বাই টেকিং আ লোন অফ ১২ লাখ টাকা, ১২ লাখ টাকা লোন নিয়েছে। হুম 10% রেট অফ ইন্টারেস্ট। দ্য হাউস ওয়াজ কমপ্লিটেড ৩০/৬/২৩। বাড়িটা কবে কমপ্লিট হবে বলে দিয়েছে। হি রিফান্ডেড আ পার্ট অফ লোন ২ লাখ টাকা। দেখ কবে লোনটা রিফান্ড করেছে? ১/১০/২৩-এ। তো বলছে ইন্টারেস্ট অন লোনটা বের করে দাও। এবার ছকটা সাজাবো, দেখ আমি প্রতিটা অঙ্কে ছক সাজাবো দেখ। প্রথমে লিখবো কি বলতো? ডেট অফ লোন টেকেন। লোন নেওয়ার ডেট বলেছিল, দেখবি কিন্তু। আর এখানে লিখবো কনস্ট্রাকশন কমপ্লিটেড। এই যে লোনটা নিয়েছিল কবে? ১/৭/২১-এ, বুঝে নিতে হবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ ১/৭/২১, অর্থাৎ যেদিন লোন নিয়েছিল সেদিনই কনস্ট্রাকশন স্টার্ট হয়েছে। হুম ১/৭/২১-এ লোন নিয়েছিল। কবে লোন নিয়েছিল? হুম একসাথে ১/৭/২১-এ লোন নিয়েছিল। কনস্ট্রাকশন কবে কমপ্লিট হবে বল? ৩০/৬। ৩০/৬/২৩-এ। তাহলে কি বলেছিলাম? যেদিন বাড়ি কমপ্লিট হবে ঠিক তার আগে 31 মার্চ বলেছিলাম। হ্যাঁ তাহলে কি লিখবো? ৩১/৩/২৩। বোঝা গেল তো? আচ্ছা তার আগে না, হ্যাঁ 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 বুঝেছি। এই সময়কালটাকে কি বলে? বুঝতে পারছিস তো? দেবে কিন্তু পরীক্ষায়। Pre- প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। তুই এখন বাড়িতে যত লিখে করবি তত শিখতে পারবি কিন্তু। ঠিক আছে তো? প্রি কনস্ট্রাকশন পিরিয়ড। আর এই ওয়ার্কিংসটা করার জন্য তোকে ৫ নাম্বার দেবে আলাদা করে। শুধু ৫। এরই 31st নিতে হবে তো ওই ইয়ারে। এই ওয়ার্কিংসটার ভ্যালু কত জানিস তো? মানে পার্টিকুলার ইন্টারেস্ট অন লোনের জন্য ৫ নাম্বার থাকবে। ১৫-র মধ্যে এখানেই ৫। প্রি কনস্ট্রাকশন পিরিয়ড কত হচ্ছে? ১/৭/২১ থেকে ৩১/৩/২৩। দেখ সময়কালটা গুণ, তোরা গুনতে থাক। এবার ২১-এ ৬ মাস যদি আমি ক্যালেন্ডার ইয়ার করি, ২২-এ ১২ মাস, ২৩-এ ৩ মাস, তাহলে কত হচ্ছে? ১২ আর ৯ ২১ মাস হচ্ছে। দেখ তো, তোদের হিসাব করে দেখ। তোদের কি ২১ মাস বেরিয়েছে? আমার ২১ মাস বেরোচ্ছে। ঠিক আছে? হয়ে গেল? বেরোয়নি ২১ মাস? গোন না, আমি বলেছি ২১ সালে ক মাস হচ্ছে? এমনি মুখোমুখি হবে। ২১ সালে ৬ মাস হ্যাঁ। ক্যালেন্ডার করলে, ২২ সালে ১২ মাস, ৬ আর ১২ কত হলো? ১৮, ২৩ সালে ৩ মাস, ১৮ আর ৩ কত? ২১। মুখোমুখি তো হয়ে গেল। রিফান্ড করেছিস কবে বল? এই তো ১/১০/২৩ ১/১০/২৩, তাই তো? আরো বুঝতে হবে তো। হ্যাঁ এই যে একটু গেলাম। এ বাবা গেছিল। ১/১০/২৩। এর এই কনস্ট্রাকশনটা আগে করে নি। ঠিক আছে। এটা দিয়ে রিফান্ড, এটা রিফান্ড। কত টাকা রিফান্ড বলেছে বল? এই তো ২,০০,০০০ 2,00,000 টাকা রিফান্ড বলেছে। তাহলে বুঝতে পারলি, আমি যেটা আগের অঙ্কে চাইছিলাম সেটাই অঙ্কে পেয়ে গেছি। হুম। দেখতে অসুবিধা হচ্ছে? দেখেছিস তো? এবার দেখ, তুই আগে এখানে এটা অব্দি হলো তো? প্রি কনস্ট্রাকশন পিরিয়ডের ইন্টারেস্টটা বের কর। এখানে বের করে নে প্রি কনস্ট্রাকশন পিরিয়ড ইন্টারেস্ট। কত টাকা ছিল বলতো? লোন কত নিয়েছিলাম? ১২ লাখ ১২ লাখ টাকা। কত পার্সেন্ট? ১০। 12 ১২ লাখ ইন্টু 10% ইন্টু ২১/১২ কত হচ্ছে বল? ১,২০,০০০ ইন্টু ২১/১২। 2,10,000 এই তো না, কি বলছো? ২,১০,০০০ 2,10,000 হ্যাঁ ২,১০,০০০ টাকা ইন্টারেস্ট। হুম ঠিক আছে? এটা প্রি পিরিয়ড ইন্টারেস্ট হয়ে গেল, তাই তো? হুম হুম, এবার ১,১০,০০০ হুম এবার পোস্ট পিরিয়ড ইন্টারেস্ট লেখ। ঠিক আছে? পোস্ট পিরিয়ড ইন্টারেস্ট, ঠিক আছে? লিখে নিচ্ছি, তাহলে সুবিধা হবে। অঙ্ক করতে একবারে সুবিধা হবে। পরে করবো, ওটা পরে করছি, ওটা করবো। আগে এটা বের করে নিই। আগে এটা বের করে নিচ্ছি, তারপর সালটা পরে লিখছি। ঠিক আছে? প্রি পিরিয়ড ইন্টারেস্ট লিখলাম, পোস্ট পিরিয়ড ইন্টারেস্ট। পোস্ট পিরিয়ড কোনটা আমাদের? প্রিভিয়াস ইয়ার কত? ২৩-২৪।
23-24 দেখ ও কি টাকাটা শোধ করে 23-24 ও কি রিফান্ড করেছে কি 23-24 হ্যাঁ হ্যাঁ 23 23-24 অবশ্যই। এরপর আরেকদিন একটা অঙ্ক করবো, আমি চাইবো রিফান্ড করতে কোন বছর বলতো, তাহলে আরো মজা লাগবে অঙ্কটা। রিফান্ড হবে একটু আগে, আগে একটু আগে, মানে বাড়ি শেষ মানে ধর 22-23 এরকম কিছু, তাহলে দেখবো আমরা, আমি এরকম অঙ্ক খুঁজবো, 23-24 ঠিক আছে তো? 23-24 তাহলে তুই এটা তো নিশ্চয়ই বলতে পারবি 12 লাখ টাকা লোন নিয়েছিলি, 12 লাখ টাকার উপর 10%, কতদিন হবে 12 লাখ টাকার উপর ইন্টারেস্ট? এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, 7 মাস। না কেন 6 মাস, মে জুন জুলাই অক্টোবর ধরবো না তো, ও হ্যাঁ 6 মাস। বুঝিসনি, কে বুঝিসনি বল? এই যে কোন তুই লোনটা শোধ করেছিস কবে, তো দেখতে হবে না, আমাকে বল লোন শোধ করেছিস কবে? 1/10 তোর কত অব্দি ইন্টারেস্ট দেওয়া হয়ে গেছে? 31শে মার্চ অব্দি, তাহলে 1 এপ্রিল থেকে 1 অক্টোবর অব্দি ক মাস হয়? 6 মাস হয় না? আচ্ছা এপ্রিল আচ্ছা আচ্ছা বোঝা গেল তো? তাহলে হুম। 12 লাখ টাকা 6 মাস হয়ে গেল, এবার 12 লাখ টাকার মধ্যে কত টাকা রিফান্ড করেছিস? 2 লাখ। মাস কেন এবার- এই মাত্র তুই কবে লোনটা শোধ করেছিস? তুই 2 লাখ টাকা কবে শোধ করেছিস বল? 1/10 1/10 তাহলে তোর ইন্টারেস্টটা পোস্ট পিরিয়ড ইন্টারেস্ট কবে থেকে চালু হচ্ছে? 1 এপ্রিল থেকে, 1 এপ্রিল থেকে 1 অক্টোবর, ক মাস হয়? 6 মাস হয়। 23-24 হয়ে গেল তো, আবার 23-24 যেটা একটা পার্ট হলো প্রথম পার্ট, আর পরের পার্টটা কত হবে? 12 লাখ এবং 2 লাখ টাকা শোধ, মানে 10 লাখ টাকা, 10 লাখের উপর 10% 6/12, সিম্পল ক্যালকুলেশন, একদম সিম্পল ক্যালকুলেশন, ঠিক আছে? 12 লাখের 10% মানে 1,20,000, 1,20,000 হাফ 60,000 টাকা, তারপরটা 10 লাখের 10% 1 লাখ, 1 লাখের হাফ 50,000 টাকা, তাহলে 60 আর 50 কত হলো? 1,10,000। স্যার ওটাতে 6/12 করতে পারেন 10 থেকে পরের ইয়ারে, হ্যাঁ 10 থেকে পরের মার্চ অব্দি, তাই তো? আচ্ছা সিম্পল ব্যাপার, আমাদের একটু অসুবিধা হচ্ছে, সিম্পল, একদম সিম্পল জিনিস। আচ্ছা ওই নরমালি কারো থেকে লোন নিলে এই হিসাবেই হয়। আচ্ছা বুঝলাম। হলো তো অব্দি? ব্যাস আমি তো সাজিয়ে নিলাম, এবার তো আর কোনো ব্যাপার না। এবার এখানে লেখ ইয়ার, প্রি, আগের অঙ্কটা করতে কত টাইম লাগলো, কতক্ষণ লাগলো? প্রি পোস্ট টোটাল ইয়ার, কোন বছর বাড়ি কমপ্লিট হয়েছে বল? 21 দিন এই 30-6-23 মানে 23-24, 23-24, 24-25, 25-26, 26-27, 27-28, ঠিক আছে? তাহলে বল প্রি কত হবে? প্রি তো ছিল 2,10,000, তাহলে 5 দিয়ে ভাগ করলে কত করে হচ্ছে? 52 নাকি, না জানি না, দেখি তো। 42 করে হচ্ছে, প্রতি বছর প্রিতে 42 করে লিখবি। পোস্টে কত করে লিখবো? পোস্টে 1,10,000, 23-24 1,10,000 হবে, ঠিক আছে? 23-24 1,10,000 করে দেখালাম তো, 23-24 কি করে 1,10,000 হবে। কিন্তু আমাকে কেউ বলতে পারবি? দরকার নেই, না বললেও হবে, তুমি জিজ্ঞাসা করছিস 24 পেজে কত হবে, 24 পেজে কত টাকা হবে? 1,10,000 1 লাখ টাকা হবে। ও হ্যাঁ হ্যাঁ 24 পেজে 1 লাখ টাকা হবে। ও ও ও। মাথা তো এই জন্য বলছি, মাথা খাটাতে হবে। তোর 12 লাখ টাকা 2 লাখ টাকা শোধ হয়ে গেছে, এখন তো 10 লাখ টাকা পাবে, 10 লাখের 10% 1 লাখ টাকা, ঠিক আছে তো? বাট আমার দরকার 23-24, আমি এটা বললাম, এটা এই অঙ্ক দরকার ছিল না, তবুও একটা বোঝানোর জন্য বললাম। 1,10,000 আর 42 করলে কত হয় বল? 1,52,000 1,52,000। বলেছে কোন বাড়ি সেলফ অকুপেশনাল লেট আউট? দেখি রেসিডেন্সিয়াল হাউস সে জানি না এটা যদি সেলফ অকুপেট, আমি বলিনি কি সেইভাবে, সেলফ অকুপেট যদি ধরি, এটাই হবে 1,52,000 আন্ডার সেকশন 24 সাবসেকশন বি তে 1,52,000 মানে 2 লাখ টাকা 2 ম্যাক্সিমাম লাখ আছে। টাকা নিচে। যত করবি তত ক্লিয়ারিটি আসবে, করতে করতেই তুই শিখতে পারবি। এটা টোটালটা করেছেন 24-25 না ওটা দরকার নেই আমার তো দরকার 23-24, আমার তো দরকার 23-24, 24-25 কি করবি? বুঝেছি।